হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা আমার ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 12-এর চ্যাপ্টার 9 স্ট্র্যাটেজিস ফর এনহ্যান্সমেন্ট ইন ফুড প্রোডাকশন, খাদ্যের উন্নতি সাধন বা খাদ্য উৎপাদনের উন্নতি সাধন থেকে অ্যানিমাল ব্রিডিং পার্টটাকে আলোচনা করেছি, যেটি খুব ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষার জন্য। তো চলো আমরা দেরি না করে শুরু করি। তো ফার্স্ট কি বলছে অ্যানিমাল ব্রিডিং। তো অ্যানিমাল ব্রিডিং শব্দটির অর্থ কি প্রথমে জানতে হবে। অ্যানিমাল ব্রিডিং মানে কি? অ্যানিমাল ব্রিডিং মানে হচ্ছে ক্রস বিটুইন টু অর্গানিজম within a species. স্পিসিস একই প্রজাতির মেল এবং ফিমেল দুটো প্রাণীর মধ্যে ক্রস ঘটানোকে আমরা কি বলছি? তোমার অ্যানিমাল ব্রিডিং বলা হচ্ছে। তো অ্যানিমাল ব্রিডিং মাধ্যমে কি হচ্ছে যে একই প্রজাতির দুটো জীবের মধ্যে সংকরায়ন ঘটলে যে নতুন প্রজাতি তৈরি হবে, নতুন জীব সৃষ্টি হবে, সেটি কি করবে? দুধ, মাংস বা যেটা তার প্রোডাক্ট হয় সেই প্রোডাক্টটা বেশি পরিমাণে দিবে। তো ব্রিডিং অফ অ্যানিমালস ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ অ্যানিমালস হাজবেন্ডারি। তাহলে এই যে পশুপালন পদ্ধতি রয়েছে, অ্যানিমাল হাজবেন্ডারি রয়েছে, সেখানে অ্যানিমাল ব্রিডিং কিন্তু একটা গুরুত্বপূর্ণ তোমার বিষয়। অ্যানিমাল ব্রিডিং aims at increasing the yield of animals and improving the desirable qualities of the produce. তাহলে এখানে আমার উদ্দেশ্যটা কি? অ্যানিমাল ব্রিডিং এর উদ্দেশ্য হচ্ছে ইনক্রিজিং দ্য ইয়েল্ড অফ অ্যানিমালস, অর্থাৎ অ্যানিমালটা কি সংখ্যা বাড়ানো, অ্যানিমালটা থেকে যে সমস্ত ডিজায়ারেবল কোয়ালিটি মানে ইমপ্রুভ করা যাবে সেগুলো ইমপ্রুভ করানো, অ্যানিমালের প্রোডাকশন রেটটা বাড়িয়ে দেওয়া। ফর হোয়াট কাইন্ড অফ ক্যারেক্টার্স উড উই ব্রিড অ্যানিমালস? কোন কোন ক্যারেক্টারগুলো আমরা মানে অ্যানিমালের মধ্যে ডেভেলপ করতে চাইছি? And how would the selection of characters differ with the choice of animal? একটা প্রাণীকে সিলেকশন করা এবং তার চয়েস অফ ক্যারেক্টারগুলো কি ডিফারেন্ট? তার সাথে ইয়েস, সেটা ডিফারেন্ট। দ্য সিলেকশন অফ ক্যারেক্টার্স ডিফার উইথ দ্য চয়েস অফ অ্যানিমাল। অর্থাৎ একটা প্রাণীকে চয়েস করা এবং তার ক্যারেক্টার সিলেকশন করা দুটো আলাদা ঘটনা। বলে দ্য সিলেকশন অফ ক্যারেক্টার ডিপেন্ডস আপন দ্য পারপাস অফ হুইচ অ্যানিমালস ইজ চুজেন। আমি একটা অ্যানিমালকে যখন সিলেকশন করব তো ডেফিনেটলি আমার উদ্দেশ্য হবে যে অ্যানিমালটাকে আমি কেন চুজ করছি বা তার পারপাসটা কি চুজ করার জন্য। যেমন এক্সাম্পল হলো when breeding animals humans select for specific character traits like milk production in cows, wool quality in sheep, trainability in dogs, chickens chosen for their higher growth rate and meat production, layers are chosen for their higher yield of eggs. তাহলে আমি একটা অ্যানিমালকে যখন চুজ করব বা সিলেকশন করব তখন সেই অ্যানিমালটার কি করতে হবে? সেই অ্যানিমালটা কিছু কোয়ালিটি বা কিছু পারপাস থাকবে তাকে চুজ করা। যেমন একটা কাউয়ের ক্ষেত্রে কি তার মিল্ক প্রোডাকশন, একটা শিপের ক্ষেত্রে তার উল কোয়ালিটি ডেভেলপমেন্ট করা, ডগের ক্ষেত্রে ট্রেনেবল ভালো হয়, মানুষের পোষ মানে খুব তাড়াতাড়ি, চিকেনের ক্ষেত্রে তার গ্রোথ রেট অ্যান্ড মিটের উপরে, লেয়ার্সের ক্ষেত্রে এগ হেল্ডিং উপরে। দ্য প্রসেস কল্ড সিলেক্টিভ ব্রিডিং, এটাকে আমরা বলছি কি সিলেক্টিভ ব্রিডিং। অ্যান্ড চুজিং ব্রিডিং স্টকস উইথ ডিজায়ারেবল ট্রেটস অ্যান্ড ব্রিডিং দেম টু পাস দিস ডাউন। এবার চুজিং ব্রিডিং মানে হচ্ছে মানে একটা হচ্ছে সিলেকশন মানে হচ্ছে আমি কি পারপাসে একটা অ্যানিমালকে সিলেক্ট করব। আর আবার যে অ্যানিমালটাকে আমি চুজ করলাম সেটার উদ্দেশ্য হচ্ছে কি যে সেই অ্যানিমালটার মধ্যে এই ক্যারেক্টারগুলোকে আমি রিপ্লেস করব এবং রিপ্লেস করার পরে সেটাকে আমি নেক্সট জেনারেশনে ট্রান্সফার করব। তাহলে সিলেকশন মানে হচ্ছে একটা অর্গানিজমকে সিলেক্ট করা নির্দিষ্ট পারপাসের ভিত্তিতে, এবং চুজিং মানে হচ্ছে যে সেই ব্রিডের মাধ্যমে আমি ক্যারেক্টারগুলোকে নেক্সট জেনারেশনে ট্রান্সফার করব। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য টার্ম ব্রিড?
তুমি ব্রিড সম্পর্কে কি জানো? ব্রিডটাকে ভালো বোঝার জিনিস আছে যে ব্রিড কি বলছে। এ গ্রুপ অফ অ্যানিমালস রিলেটেড বাই ডিসেন্ট অ্যান্ড similar in most characters like general appearance, features, size, configuration, etc. are said to belong to a breed. বলছে a group of animal, একটা অ্যানিমালের গ্রুপ বা অ্যানিমালের অনেকগুলো অ্যানিমাল, যে সমস্ত অ্যানিমালগুলো বংশগতভাবে যারা হচ্ছে বংশগতভাবে ডিসেন্ট সিমিলার ইন মোস্ট ক্যারেক্টার্স, তার বংশগতভাবে বেশিরভাগ ক্ষেত্রে তারা একই চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন, তার জেনারেল অ্যাপিয়ারেন্স হোক, ফিচার্স হোক, সাইজ হোক, কনফিগারেশন হোক, সেগুলোকে আমরা ব্রিড বলছি। মানে ব্রিড বলতে বোঝাচ্ছে যে একই প্রজাতিভুক্ত যে সমস্ত জীবগুলোর মধ্যে বেশিরভাগ ক্যারেক্টারই একই রকমের হবে, তারাই হচ্ছে ব্রিড। বা আরও ভালোভাবে তোমার বলতে গেলে বলবে এ ব্রিড ইজ এ ডিস্টিংক্ট গ্রুপ অফ অ্যানিমালস উইদিন আ স্পিসিস। প্রথম পয়েন্ট যে একটা মানে একই প্রজাতির মধ্যে বিভিন্ন ধরনের যে অ্যানিমালগুলো রয়েছে দ্যাট শেয়ার স্পেসিফিক অফেন ইনহেরিটেড ক্যারেক্টারিস্টিক্স সাচ অ্যাজ অ্যাপিয়ারেন্স, বিহেভিয়ার, আদার ট্রেটস। তাহলে একই প্রজাতির মধ্যে ভিন্ন ভিন্ন জীব যারা কমন ক্যারেক্টারগুলোকে শেয়ার করে, ওকে, অনেক ক্যারেক্টার শেয়ার করে। দিস ট্রেটস আর টিপিক্যালি পাসড ডাউন থ্রু জেনারেশন ডিউ টু সিলেক্টিভ ব্রিডিং। এবং সেই বৈশিষ্ট্যগুলো এক জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনে যাচ্ছে কিসের জন্য? সিলেক্টিভ ব্রিডিংয়ের জন্য, ওকে, অফেন বাই হিউম্যানস টু এনহ্যান্স ডিজায়ার কোয়ালিটিজ। এবং তার ফলে কী হচ্ছে, তাদের মধ্যে ক্রস ঘটিয়ে ডিজায়ারেবল কোয়ালিটিগুলো ডেভেলপ করার চেষ্টা করছে। মানে এটা একটা হাইব্রিডাইজেশন পদ্ধতি। হাইব্রিডাইজেশন পদ্ধতি কী হলো, একই প্রজাতির জীব যাদের মধ্যে বেশিরভাগ বংশানুক্রমিক বৈশিষ্ট্যগুলো একই রকমের এবং যেগুলো এক জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনে যায়, তাদের মধ্যে ভালো ভালো ক্যারেক্টারগুলোকে চুজ করতে হবে, তাদের মধ্যে ক্রস ঘটাতে হবে এবং নেক্সট জেনারেশনে সেটা দেখতে হবে যে সেটা ডেভেলপ হচ্ছে না। তার উপর পর বলছে ফাইন্ড আউট দ্য নেমস অফ সাম কমন ব্রিডস অফ ক্যাটল অ্যান্ড পোলট্রিজ ইন দ্য ফার্মস অফ ইউর এরিয়া। তারা বলছে ফাইন্ড আউট, তুমি খুঁজে বের করো কিছু কমন নেম অফ ক্যাটল অ্যান্ড পোলট্রি ইন দ্য ফার্ম অফ ইউর এরিয়া। তাহলে আমরা যখন দেখবো এই ক্যাটেলগুলোর ক্ষেত্রে ক্যাটেলগুলো তিনটে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি ডেয়ারি ব্রিড, মানে যারা খুব বেশি পরিমাণে দুধ উৎপন্ন করবে। ড্রট ব্রিডস, মানে যারা হচ্ছে ভারী মাল বহন করবে। আর ডুয়াল পারপাস ব্রিড, যারা ভারী মাল বহনও করবে আবার করবে, মানে ভারী মাল বহন করবে আবার তোমার এই মিল্ক প্রোডাকশন করবে। যেমন ডেয়ারি ব্রিডের মধ্যে এরা হচ্ছে সিন্ধি, শাহিওয়াল, এরা হচ্ছে তোমার যারা ডেয়ারি মিল্ক। তারপর অমৃতমহল, কাঙ্গেয়াম, হাল্লিকর, এরা হচ্ছে তোমার বেশিরভাগ ক্ষেত্রে মাল বহন করবে এবং মিল্ক প্রোডাকশন করবে। আর ডুয়াল পারপাস ব্রিড হচ্ছে হরিয়ানা, কাঙ্ক্রেজ, ডিওনি। আবার এদের ক্ষেত্রে পোলট্রিদের ক্ষেত্রে দেখো হোয়াইট লেগ হর্ন, প্লাইমথ রক। হোয়াইট লেগ হর্নটা তৈরি হচ্ছে শুধুমাত্র এগ প্রোডাকশন করার জন্য। এই যে হোয়াইট লেগ হর্ন, এটা শুধুমাত্র এগ প্রোডাকশন করার জন্য আকারে ছোট হয়। বিয়ার্ড প্লাইমাউথ রক্স যেমন মিট প্রোডাকশনের জন্য, এগ প্রোডাকশনের জন্য। নিউ হ্যাম্পশায়ার ক্ষেত্রে তোমার এটা হচ্ছে মিট এবং এগ দুটো প্রোডাকশন করবে। হোয়াইট রক, এই যে হোয়াইট রক, এটা হচ্ছে এগস অ্যান্ড মিট, এটা সবচেয়ে বড় আকৃতির হয় হোয়াইট রকগুলো। এছাড়া আমাদের কিছু অ্যানিমাল রয়েছে যে অ্যানিমালগুলো ক্যাটেল অ্যানিমাল রয়েছে, যেমন তোমার বাফেলো ব্রিড, কিছু মোষের প্রজাতি রয়েছে। যেমন এক্সাম্পল হয়ে গেল তোমার বাফেলো ব্রিড। তারপর রয়েছে কিছু গট অ্যান্ড শিপ ব্রিড। গট অ্যান্ড শিপ ব্রিডের ক্ষেত্রে যেমন ভরসেট, হর্ন সাফোক। তারপর হচ্ছে মেরিনো ব্রিড,
কিছু পিগ ব্রিড রয়েছে। পিগ ব্রিডের মধ্যে এক্সাম্পল রয়েছে তোমার বার্কশায়ার, ল্যান্ডরেস ঘড়ি, বাফেলোর মধ্যে রয়েছে মুরা, সুরতি, মেসানা এটসেট্রা। এগুলো হচ্ছে বাফেলো ব্রিড, গট অ্যান্ড শিপ ব্রিড অ্যান্ড পিগ ব্রিড। এবার ইনব্রিডিং এবং আউটব্রিড, এটা আমরা দেখবো এবার কি ইনব্রিড এবং আউটব্রিডের মধ্যে ডিফারেন্স কি। হোয়াট ইজ ইনব্রিড এন্ড হোয়াট ইজ আউটব্রিডিং? হোয়েন ব্রিডিং, যখন কি হচ্ছে ব্রিডিং, হোয়েন ব্রিডিং ইজ বিটুইন অ্যানিমালস অফ দ্য সেম ব্রিড, it is called inbreeding. Then what is called inbreeding? While cross between different breed are called outbreed. Then inbreed মানে হচ্ছে যখন একই প্রজাতির দুটো জীবের মধ্যে তোমার সংকরণ ঘটানো যায়, তখন সেটা ধরো একই ধরনের জীবের মধ্যে 4 থেকে 6 জেনারেশন ধরে তোমার মানে ব্রিডিং করানো হচ্ছে, তখন সেটাকে আমরা ইনব্রিড বলি। যখন ডিফারেন্ট ব্রিডের মধ্যে একই প্রজাতির ডিফারেন্ট ব্রিড বা বলা হচ্ছে যে বিভিন্ন প্রজাতির জীবের মধ্যে যখন ক্রস ঘটানো হবে, তখন সেটা হচ্ছে আউটব্রিড। যেমন ইনব্রিডিং বা আউটব্রিডিং আমরা এখানে ডিফারেন্স দেখতে পারি। মেটিং অফ মোর ক্লোজলি লিঙ্কড ইন্ডিভিজুয়ালস, যে সমস্ত ইন্ডিভিজুয়ালগুলো খুব কাছাকাছি জিনগতভাবে সম্পর্কযুক্ত, তাদের ক্ষেত্রে আমরা ইনব্রিডিং করতে পারি। আউটব্রিডিং হচ্ছে কি আইসোলেটেড অ্যানিমালস, অর্থাৎ যারা জিনগতভাবে ডিস্টেন্স রিলেটেড, হয়তো আর 4 to 6 জেনারেশন আগে তাদের একটা কমন অ্যানসেস্টার ছিল, কিন্তু এখন বর্তমানে নেই তাদের মধ্যে, আইসোলেটেড অ্যানিমালস। এবং সেটা একই প্রজাতি হতে হবে, কারণ ব্রিডিং এর মেন পারপাসই হচ্ছে যখন তুমি ডিফারেন্ট স্পিসিসের মধ্যে ক্রস ঘটাবে, তখন সেখানে কিন্তু স্টেরাইল জেনারেশন তৈরি হবে। প্রজাতি কিন্তু খুব স্পেসিফিক, অর্থাৎ ইন্টারব্রিডিং অর্গানিজমটাই হচ্ছে স্পিসিস। বুঝতে পারলেন? 2 নম্বর হচ্ছে মেটিং অ্যামং অ্যানিমালস অফ সিমিলার ব্রিড ফর 4 to 6 জেনারেশন, অর্থাৎ একই ব্রিডের মধ্যে 4 থেকে 6 জেনারেশন পর্যন্ত ক্রস ঘটাতে থাকতে হবে, সেটা ইনব্রিডিং। If breeding is among animals of similar breed, then there would be no common ancestor for 4 to 6 generation. অর্থাৎ এখানে কি হতে হবে, 4 থেকে 6 জেনারেশনের মধ্যে ক্রস ঘটাতে হবে, কিন্তু তাদের কোনো কমন অ্যানসেস্টার থাকবে না, অর্থাৎ একই বাবা মা থাকবে না। 3 নম্বর হচ্ছে, the advantage is that it raise homozygosity, অর্থাৎ কি হচ্ছে এর ক্ষেত্রে যে হয় এ বা এই হোমোজাইগোসিটির পরিমাণটা বাড়বে, এই জেনোটাইপের পরিমাণটা বাড়বে। এটা আমরা বলছি পিওর লাইন সিলেকশন। আর এখানে হচ্ছে কি আউটব্রিডের ক্ষেত্রে হচ্ছে এখানে কি বাড়বে, সবসময় হেটেরোজাইগোসিটি বাড়বে। দ্য অ্যাডভান্টেজ ইজ দ্যাট ইট জেনারেটস হাইব্রিড উইথ ডিজায়ারেবল ক্যারেক্টার, বেটার ল্যাকটেশন পিরিয়ড আর হাই মিল্ক প্রোডাকশন। এর ক্ষেত্রে কি হবে, পিওর লাইনের মধ্যে ক্রস ঘটিয়ে এখানে ক্রস ব্রিড তৈরি করা হবে, হাইব্রিড তৈরি করা হবে, তার ফলে মিল্ক প্রোডাকশন বা মিট প্রোডাকশন ইত্যাদি বাড়তে থাকবে। এই ডিসঅ্যাডভান্টেজ হলো 4 থেকে 6 জেনারেশন পর্যন্ত যদি আমরা এই পিওর লাইনের মধ্যে ক্রস করাতে থাকি, একই প্রজাতির মধ্যে ক্রস করাতে থাকি, একসময় এসে কোয়ালিটি বাজে হয়ে যাবে, কোয়ালিটি খারাপ হবে, তখন সেটাকে আমরা বলছি হাইব্রিড ডিসজেনেসিস। একই প্রজাতির জীবের মধ্যে, যেমন ধরো ক্লোজ রিলেটেডের মধ্যে যদি ম্যারেজ হয়, তাহলে সেখানে কিন্তু বিভিন্ন জেনেটিক ডিজিজগুলো, জেনেটিক রেসেসিভ ডিসঅর্ডারগুলো হওয়ার কিন্তু খুব চান্স থাকে, কারণ সেখানকার লিথাল জিনগুলো পাশাপাশি আসার সম্ভাবনা বেড়ে যায়। In case of, it causes outbreeding depression due to which there is decrease in reproductive fitness.
কিন্তু এখানে একটা সমস্যা হয় কি, যে দুটো আলাদা প্রজাতির মধ্যে যদি আমরা ক্রস করাই তাহলে রিপ্রোডাক্টিভ ফিটনেসটা কমে যাবে। যেমন ধরে নাও তুমি একটা গাধা এবং একটা ঘোড়ার মধ্যে ক্রস করালে, গাধা এবং ঘোড়া হচ্ছে দুটো আলাদা ভিন্ন ডিফারেন্ট স্পিসিস। নেক্সট জেনারেশনে কি হলো, যে মিউলটা তৈরি হবে সেই মিউলটা আর তোমার ফার্দার জেনারেশন তৈরি করতে পারবে না। তাহলে এক্ষেত্রে আউটব্রিডিং ডিপ্রেশন দেখা যাচ্ছে, এর ক্ষেত্রে হাইব্রিড ডিসজেনেসিস বা ইনব্রিডিং ডিপ্রেশন দেখা যাচ্ছে। এর ক্ষেত্রে ইনব্রিডিং ডিপ্রেশন মানে কয়েক জেনারেশন পর্যন্ত যদি আমরা একই প্রজাতির জীবের মধ্যে সংকরণ ঘটাতে থাকি তাহলে ওদের মধ্যে যে সমস্ত রিসেসিভ জিনগুলো রয়েছে সেগুলো এবং কোনো জেনারেশনে মানে একই শরীরের মধ্যে বা একই অ্যানিমালের মধ্যে দেখা দেবে, যার ফলে সেখানে কোনো জেনেটিক ডিজিজ হওয়ার চান্স থাকবে। যেমন এখানে দেখো, এটা ছাগল, সে ছাগলের দুটো বাচ্চা, এই দুটো বাচ্চার মধ্যে যদি আবার ক্রস ঘটানো হয় তাহলে যে প্রোডাক্টগুলো তৈরি হবে সেই প্রোডাক্টগুলোর মধ্যে কি হবে, মারা যাবে। কারণ কি, এদের মধ্যে জেনেটিক ভ্যারিয়েশন তৈরি হলো না, একই রকম জেনেটিক্স থাকার জন্য সেগুলো লিথাল জিনগুলো এখানে এসে জমা হয়ে গেল। কিন্তু আউটব্রিডের ক্ষেত্রে হলো কি হচ্ছে, এখানে হচ্ছে যেটা হচ্ছে আউটব্রিড ডিপ্রেশনের ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ ফিটনেসটা কমে যাবে। আবার মেটিং এমন সিমিলার একই প্রজাতির মধ্যে মেটিং করা হলো, এখানে ভ্যারিয়াস স্পিসিস ডিফারেন্ট প্রজাতির মধ্যে মেটিং করানো হচ্ছে আউটব্রিডিং। The inbreeding can lead to a decline in reproductive fitness due to the accumulation of recessive allele. এগুলো বিভিন্ন ধরনের রিসেসিভ অ্যালিলগুলো যখন পরস্পরের কাছাকাছি চলে আসবে ধীরে ধীরে, তখন আমাদের কোনো জেনেটিক ডিজিজ হওয়ার সম্ভাবনা বাড়বে। নোন অ্যাজ ইনব্রিডিং ডিপ্রেশন। আউটব্রিডিং ক্যান ইন্ট্রোডিউস নিউ জেনেটিক। আউটব্রিডিং এর মাধ্যমে কি হচ্ছে, যে তোমার ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যে ভিন্ন ভিন্ন জীবের মধ্যে ক্রসিং হওয়ার ফলে সেখানে জেনেটিক ভ্যারিয়েশন আসছে, যেটা তাকে তোমাকে করছে, যেটা চেঞ্জেবল এনভায়রনমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করতে হেল্প করছে। এটাকে আমরা হাইটেরোসিস বা হাইব্রিড ফিগার বলা হয়। এবার ইনব্রিডিং আমরা এখানে দেখব ভালো করে ডিটেলসে। তাহলে ইনব্রিডিং মানে আমরা কি বলেছিলাম, যখন 4 থেকে 6 জন ধরে একই ব্রিডের মধ্যে প্রজনন ঘটে যাবে, 4 to 6 জেনারেশন ধরে একই ব্রিডের মধ্যে। ইনব্রিডিং refers to the mating of more closely related individuals within the same breed for 4 to 6 generation। মানে খুব কাছাকাছি সম্পর্কযুক্ত জীবের মধ্যে 4 থেকে 6 জন পর্যন্ত ক্রস ঘটানো হলে, মেটিং ঘটানো হলে সেটাকে আমরা ইনব্রিডিং বলছি। The breeding strategy is as follows. Superior male and superior female of the same breed are identified and mated in pairs. ধরুন এই ঘোড়ার কথাটাই বলি, এখানে একটা ঘোড়া জেনারেশনের সুপিরিয়র ব্রিড, ওই ঘোড়ার আরেকটা সুপিরিয়র মেল আর সুপিরিয়র ফিমেলের মধ্যে ক্রস ঘটানো হচ্ছে। The progeny obtained from such mating are evaluated and superior male and superior females among them are identified for further mating. দেখা গেল যে এখান থেকে কি হচ্ছে, দুটো অ্যানিমাল তৈরি হবে, দুটো অ্যানিমালের মধ্যে একটা জেনারেশনে, ঘোড়ার জেনারেশনে তোমার একটা সুপিরিয়র মেল এবং সুপিরিয়র ফিমেলের মধ্যে ক্রস ঘটানো হলো। তার ফলে যে অফস্প্রিংগুলো তৈরি হলো সেই অফস্প্রিংগুলো আবার সুপিরিয়র মেল আর সুপিরিয়র ফিমেলের মধ্যে আবার তোমার কি করা হচ্ছে, ক্রস ব্রিড ঘটানো হচ্ছে, ব্রিডিং ঘটানো হচ্ছে। তার ফলে কি হচ্ছে, যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেটা দেখতে পাওয়া যাচ্ছে ধীরে ধীরে যে ওই প্রোডাক্টটা রিসেসিভ জিনগুলো পরস্পরের পাশাপাশি চলে আসে মাঝে মধ্যে, যার ফলে জেনেটিক ডিসঅর্ডার তৈরি হয়। A superior male in case of cattle is the cow or buffalo that produce more milk per lactation. On the other hand, a superior male is the bull which gives rise to superior progeny as compared to the other male. এবার সুপিরিয়র মেল মানে কি, হয়তো তার ডিজিজ রেজিস্ট্যান্ট ক্যাপাসিটি বেশি আছে, বা হয়তো তার স্পার্ম প্রোডাকশন ক্যাপাসিটি বেশি আছে, বা হয়তো তার মিট প্রোডাকশন ক্যাপাসিটি বেশি আছে। এরকম সুপিরিয়র মানে একটা জেনারেশনের সবচেয়ে ভালো যে মেল পাওয়া যাবে বা একটা জেনারেশনের সবচেয়ে ভালো যে ফিমেলটা পাওয়া যাবে, তার ইয়েল্ডিং ক্যাপাসিটি হিসেবে হতে পারে, তার স্পার্ম প্রোডাকশন হতে পারে, তার তোমার এগ প্রোডাকশন হিসেবে হতে পারে, বা তার মিট প্রোডাকশন হিসেবে হতে পারে। তো যে কোনো একটা ক্যারেক্টারসকে যেটা আমরা ডিজায়ারেবল ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের ভিত্তি করে আমরা সুপিরিয়র মেল বা ফিমেল চুজ করব, তাদের মধ্যে মিটিং ঘটাবো, কিন্তু সেটা একই প্রজাতির মধ্যে হতে হবে, একই ব্রিডের মধ্যে হতে হবে। Try to recollect the homozygous pure line developed by Mendel as discussed above. As a similar strategy is used for developing pure line
in cattle as well as was used in the case of peas. সবার ক্ষেত্রে মোটরের ক্ষেত্রে যেভাবে করা হয়েছিল পিওর লাইন সিলেকশন, সেখানে এখানে হচ্ছে দেখো এখানে একটা হেটেরোজাইগাসকে নেওয়া হয়েছে, হর্স, আর এখানে হোমোজাইগাস হর্স। এদের মধ্যে যখন ক্রস ঘটনা হচ্ছে তো ধীরে ধীরে যেহেতু একই জেনারেশনের মধ্যে আছে তাই ধীরে ধীরে দেখা গেল যে এদের মধ্যে হোমোজাইগোসিটি ডেভেলপ হলো, হোমোজাইগোসিটি, অর্থাৎ কোনো ভ্যারিয়েশন আসলো না। This inbreeding is necessary if you want to evolve pure line animal. এটা কি পিওর লাইন? কোন পিওর লাইন বলতে কোন হচ্ছে দেখো, ধরে নাও এ আর এ এর মধ্যে ক্রস ঘটনা হলে তোমার এ তৈরি হচ্ছে, এটা হচ্ছে পিওর লাইন। এটা প্রকৃতিতে তোমার নর্মালি পাওয়া যায়, সেটা পিওর লাইন। এবং এটা হচ্ছে হাইব্রিড লাইন, যেখানে দুটো পিওর লাইন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে নিউ হাইব্রিড তৈরি করেছে। Inbreeding expose harmful recessive genes. Inbreeding expose harmful recessive genes that are eliminated by selection. It also inbreeding এর কাজ হচ্ছে কি যে হার্মফুল যে রিসেসিভ জিনগুলো আছে সেই জিনগুলোকে একটা জেনারেশনের মধ্যে নিয়ে আসা। It also helps in accumulation of superior genes and elimination of loss of desirable gene. তাহলে এরা কি করছে যে সুপিরিয়র জিনগুলোকে, রিসেসিভ জিনগুলোকে, যেগুলো ডিজিজ কজিং জিন, লিথাল জিন, সেগুলোকে একসাথে আনা এবং যেগুলো ডিজায়ারেবল ক্যারেক্টার জিন সেগুলোকে এলিমিনেট করা। Therefore, this approach where there is selection at each step increase the productivity of inbreed population. Therefore, the approach where there is selection at each step increase the productivity of inbreed population. However, continue inbreeding, especially close inbreeding, usually reduce fertility and even productivity. মানে প্রথম কয়েক জেনারেশন পর্যন্ত কি হবে যে আমাদের কোয়ালিটি ডেভেলপ হতে থাকবে, কিন্তু একটা সময় পর আসার পরে 4 to 6 জেনারেশনের পরে দেখা যাবে আর আমাদের ইনব্রিডিং করার ফলে সেখানে কোনো প্রোডাক্টিভ কোয়ালিটি আর বাড়ছে না, উল্টো কমতে থাকছে। এটাকে আমরা বলছি ইনব্রিডিং ডিপ্রেশন। যেহেতু একই প্রজাতির জীবের মধ্যে, একই ব্রিডের মধ্যে যখন ক্রস করাচ্ছি তার মধ্যে জেনেটিক ভ্যারিয়েবিলিটি তোমার ধীরে ধীরে কমতে থাকছে, আর কমার ফলে কি হচ্ছে তার প্রোডাকশনের তার যেগুলো লিথাল জিন সেগুলো একসাথে চলে আসছে বলে হোমোজাইগোসিটির মতো অবস্থা তৈরি হচ্ছে। হোমোজাইগোসিটি মানে যেখানে দেয়ার ইজ নো ভ্যারিয়েশন। সুতরাং তাদের মধ্যে ইনব্রিডিং ডিপ্রেশন দেখা যাচ্ছে। Whenever this becomes problem, a selected animals of the breeding population should be mated with unrelated superior animals of the same breed. This usually helps restore fertility. কিন্তু এরকম যখন চলে আসছে তখন সেই অ্যানিমালটাকে অন্য একটা প্রজাতির, অন্য একটা ব্রিডের সুপিরিয়র মেল বা ফিমেলের সঙ্গে যখন আবার মেটিং করানো হচ্ছে তা আবার তার আগের অবস্থা, অর্থাৎ তার সুপিরিয়রিটি ফিরে আসছে। তাহলে এখানে একটা জিনিস ক্লিয়ার হলো যে যখন একই প্রজাতির বা একই ব্রিডের অ্যানিমালের মধ্যে ক্রস ঘটানো হবে কয়েক জেনারেশন পরে ধীরে ধীরে তার ফার্টিলিটি এবং প্রোডাক্টিভিটি কমতে থাকবে, তাকে ইনব্রিডিং ডিপ্রেশন বলছে। এবং সে রিকভার কীভাবে করা যাবে যে সেই অ্যানিমালটাকে যদি অন্য কোনো প্রজাতি বা অন্য কোনো ব্রিডের সুপিরিয়র মেল বা ফিমেলের সঙ্গে যদি ক্রস করা হয় তাহলে তার ফার্টিলিটি আবার রিস্টোর হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা দেখবো আউটব্রিডিং। তো আউটব্রিডিং হচ্ছে কি, যখন একই গণের, একই প্রজাতি না, একই গণের অন্তত দুটো ব্রিডের মধ্যে প্রজনন করা হয়। ওখানে কি একই প্রজাতির দুটো ব্রিডের মধ্যে আর একই গণের দুটো ব্রিডের মধ্যে যখন ঘটনা হয়, ক্রস ঘটনা হয়, তখন সেটাকে আমরা বলছি সেটাকে আমরা বহিঃপ্রজনন বা আউটব্রিডিং বলছি। তাহলে বলছি কি আউটব্রিডিং is the breeding of the unrelated animals which may be between individuals of the same breed but having no common ancestor for 4 to 6 generation. অর্থাৎ তাদের কোনো কমন অ্যানসেস্টার থাকবে না, যেখান থেকে দুটো অ্যানিমাল তৈরি হয়েছে এরকম কোনো কমন অ্যানসেস্টার, তারা আনরিলেটেড, তাদের মধ্যে কোনো রিলেশন নেই, সেটাকে 4 to 6 জেনারেশন তাদের কোনো কমন অ্যানসেস্টার থাকবে না। or between different breed, crossbreeding or different species, interspecific hybridization. আউটক্রসিং মানে হচ্ছে যখন কোন দুটো জীবের মধ্যে সংকরণ ঘটাবে তারা একই প্রজাতির হবে কিন্তু 4 to 6 জেনারেশন পর্যন্ত কোনো কমন অ্যানসেস্টার থাকবে না।
ওকে, তাকে বিভিন্ন ব্রিডের সঙ্গে ক্রস করাতে হবে, সেটা হচ্ছে আউট ক্রসিং। আর বিটুইন ডিফারেন্ট ব্রিড, একই প্রজাতির ভিন্ন ভিন্ন ব্রিডের মধ্যে, আর বিটুইন ডিফারেন্ট স্পিসিস, যখন তোমার হচ্ছে কি ভিন্ন প্রজাতির জীবের মধ্যে সংকর ঘটে, সেটা হাইব্রিডাইজেশন। ব্রিড মানে আগে বলেছি আমরা, ব্রিড মানে ডিস্টিংক্ট গ্রুপ অফ অ্যানিমালস উইদিন এ স্পিসি, একই প্রজাতির মধ্যে আলাদা গ্রুপের অ্যানিমাল। এবার আউট ক্রসিং, দিস ইজ দ্য প্র্যাকটিস মেটিং অফ অ্যানিমালস উইদিন দ্য সেম ব্রিড but having no common ancestor on either side of their pedigree up to 4 to 6 generation. তাহলে আউট ক্রসিং মানে হচ্ছে একই ব্রিডের অন্তর্গত একটি পুরুষ স্ত্রীর মধ্যে প্রজনন ঘটানো হয় এবং কিন্তু কয়েকটি জেনারেশন প্রজননের পর এই প্রকার, তাহলে কি যখন এটা এমন একটা ক্রস যেখানে তোমার একই ব্রিড কাকে বললাম, যে একই প্রজাতির মধ্যে যখন ডিফারেন্ট গ্রুপ থাকবে তখন সেটা হচ্ছে ব্রিডিং। এবার একই ব্রিডের মধ্যে কিন্তু এমন অ্যানিমাল নিতে হবে যে তাদের 4 থেকে 6 জেনারেশন পর্যন্ত কোনো কমন অ্যানসেস্টার থাকবে না, অর্থাৎ তার মধ্যে কিছু না কিছু ভ্যারিয়েবিলিটি আছে। দ্য অফস্প্রিং অফ সাচ মেটিং ইজ নোন অ্যাজ আউট ক্রসিং। তাহলে আউট ক্রস বলতে বোঝাচ্ছে যে এমন দুটো অ্যানিমালের মধ্যে, একই ব্রিডের দুটো অ্যানিমালের মধ্যে ক্রস ঘটাতে হবে যাদের নো কমন অ্যানসেস্টার আপ টু 4 to 6 জেনারেশন, 4 থেকে 6 জেনারেশন পর্যন্ত কমন অ্যানসেস্টার হন। ধরে নাও হচ্ছে কি যে এ আর বি এর প্রোডাক্ট সি তৈরি হলো, ধরে নাও এ ইন্টু বি এর প্রোডাক্ট হলো সি। এবার সি কে আমি আবার ক্রস করাবো ডি এর সঙ্গে, যার প্রোডাক্ট হবে ই। ই কে আবার ক্রস করবো এফ এর সঙ্গে, যার প্রোডাক্ট হবে জি। বুঝতে পারলে, মানে এরা একই ব্রিডের মধ্যে রয়েছে কিন্তু আমি এদের মধ্যে ক্রস করাবো না যেটা অলরেডি প্রেজেন্ট রয়েছে, আমি নতুন একটা সঙ্গে ক্রস করাবো। এর ফলে কি হবে, আমার হাইব্রিড ডেভেলপমেন্ট হয়ে থাকবে। It is the best breeding method for animals that are below average in productivity in milk production, growth rate in beef cattle, etc. মানে এটা সবচেয়ে বেস্ট পদ্ধতি যেখানে কি দুটো অ্যানিমালের মধ্যে ক্রস ঘটানো হবে কিন্তু তাদের কোনো পূর্বপুরুষ থাকবে না, যার ফলে তাদের প্রোডাকশন রেটটা বাড়তে থাকবে, যেমন মিট প্রোডাকশন রেট। এ সিঙ্গেল আউট ক্রস অফেন হেল্প টু ওভারকাম ইনব্রিডিং ডিপ্রেশন। তাহলে এটাকে সিঙ্গেল আউট ক্রস, আমাদের দুটো আলাদা ব্রিডের মধ্যে করছি, একই প্রজাতি দুটো আলাদা ব্রিডের মধ্যে করছি, তাই এখানে কি হচ্ছে আমার এর মধ্যে হাইব্রিডাইজেশন আসতে থাকছে। এ বি এর মধ্যে সি করলাম, আর সি ডি এর মধ্যে ই করলাম, ই এফ এর মধ্যে আবার জি করলাম। এভাবে তোমার ধীরে ধীরে আমার ইনব্রিডিং ডিপ্রেশনটাকে ওভারকাম করা যাবে। এবার একটা পার্থক্য দেখে না, আউট ক্রসিং এবং ক্রস ব্রিডিং, এই দুটো ক্রস ব্রিডিং এর মধ্যে পার্থক্য। তা ক্রস ব্রিডিং জিনিসটা কি, ক্রস ব্রিডিং হচ্ছে দুটো ভিন্ন ব্রিড, এটা হচ্ছে সেম ব্রিডের মধ্যে সেম ব্রিড, কিন্তু ক্রস ব্রিডিং হচ্ছে ডিফারেন্ট ব্রিড। এটা সেম ব্রিড। আর ব্রিড মানে কি হলো, ব্রিড মানে হচ্ছে যে ডিস্টিংক্ট গ্রুপ অফ অ্যানিমালস উইদিন এ স্পিসিস, একই প্রজাতির মধ্যে যখন আলাদা আলাদা প্রাণী থাকবে তখন সেটাকে আমরা বলছি কি ব্রিড বলছি। তাহলে ইটস এ টাইপ অফ ব্রিডিং বিটুইন টু ইন্ডিভিজুয়ালস অফ দ্য সেম ব্রিড অফ এ স্পিসিস উইথ নো কমন অ্যানসেস্টার, মানে এদের কোনো কমন অ্যানসেস্টার থাকবে না কিন্তু এরা সিঙ্গেল ডিফারেন্ট ব্রিড হবে সিঙ্গেল স্পিসিসের মধ্যে। It is a type of breeding between two individuals of different species. A superior male of one breed is mated with the superior female of another breed. তাহলে এখানে হচ্ছে কি একই ব্রিডের মধ্যে হলো, এখানে এবং যে ব্রিডের মধ্যে হলো তাদের 4 থেকে 6 জেনারেশন পর্যন্ত কোনো রকম কি থাকবে না, কমন অ্যানসেস্টার থাকবে না। আর ক্রস ব্রিড মানে হচ্ছে ডিফারেন্ট ব্রিডের মধ্যে সংকরণ ঘটলো। দিস হেল্পস ওভারকাম ইনব্রিডিং ডিপ্রেশন। এবার এদের যেহেতু কমন অ্যানসেস্টার নেই, এভাবে তোমার সবসময় অ্যানসেস্টার আলাদা হচ্ছে, যার ফলে নতুন নতুন জেনেটিক ভ্যারিয়েবিলিটি এর মধ্যে আসতে থাকছে। দিস ইজ ডান অর্ডার টু কম্বাইন ডিজায়ারেবল কোয়ালিটি অফ টু ডিফারেন্ট স্পিসিস ইনটু ওয়ান ইন্ডিভিজুয়াল। মানে একটা গরুতে তোমার মিল্ক প্রোডাকশন বেশি হচ্ছে, অন্য গরুটা অনেক বেশি হেলদি, তাহলে এর মিল্ক প্রোডাকশন আর হেলদি দুটো কম্বাইন করলে যে অর্গানিজমটা তৈরি হবে সেই অর্গানিজমটার মধ্যে যেমন ডিজিজ রেজিস্ট্যান্ট ক্যাপাসিটি তৈরি হবে, আবার মিল্ক প্রোডাকশন ক্যাপাসিটিটাও তৈরি হবে।
This is the best method for breeding for animals which are below average in productivity or growth. মানে অ্যানিমালদের ক্ষেত্রে আউটক্রসিংটা খুব ইম্পর্টেন্ট, কারণ আউটক্রসিং এর মাধ্যমে কি হচ্ছে, যেহেতু কমন অ্যানসেস্টার থাকছে না, সেহেতু কি তার মধ্যে ভিন্ন ভিন্ন স্পিসিসের গুণগুলো জেনারেশন পর জেনারেশন অ্যাড হতে থাকছে। আর আমাদের আউটক্রসিংটা হচ্ছে কি কমার্শিয়াল পারপাস তৈরি করছে। অর্থাৎ সুইজারল্যান্ডে একটা কাউ আর আমাদের একটা কাউয়ের মধ্যে মিটিং ঘটানো হলো, তাহলে ওখানকার পরিবেশে সার্ভাইভ করার জন্য ওর মধ্যে কিছু অ্যাডাপ্টিভ ক্যাপাসিটি তৈরি হচ্ছে, এখানকার জন্য অ্যাডাপ্টিভ ক্যাপাসিটি তৈরি হচ্ছে। দুটোর মধ্যে করলে ক্রস করালে যে হাইব্রিডটা তৈরি হচ্ছে, হাইব্রিডটা অনেক বেশি হেলদিয়ার হবে, ডিজিটাল ডিস্টেন্স হবে, প্রোডাক্টিভিটি বাড়বে। দ্য টু ইন্ডিভিজুয়াল বিং মেটেড আর নট রিলেটেড টু ইচ আদার। এবং দেখো এই যে বললাম এ আর বি দুটো স্পিসিস, এদের প্রোডাক্ট সি হলো, সি কে আবার ডি এর সঙ্গে ক্রস করা হলো, তার মধ্যে কি কেউ কারোর সঙ্গে রিলেটেড না, সবাই আলাদা কিন্তু সবাই একই প্রজাতির মধ্যে। দ্য ইন্ডিভিজুয়াল বিং মেটেড আর নট দ্য টু ইন্ডিভিজুয়াল বিং মেটেড আর সেম ব্রিড, সেম ব্রিড হবে ডিফারেন্ট ব্রিড। তাহলে আউটক্রসিং মানে হচ্ছে যখন একই ব্রিডের দুটো ডিফারেন্ট অ্যানিমালের মধ্যে ডিফারেন্ট ব্রিডের মধ্যে ক্রস ঘটানো হবে। আর ক্রস ব্রিডিং হচ্ছে কমার্শিয়ালি প্রডিউস, যখন তোমার দুটো ডিফারেন্ট ব্রিডের মধ্যে ক্রস করা হবে। দুটোর ক্ষেত্রে কিন্তু প্রজাতিটা একই থাকলো। যে ক্রস ব্রিডিং আমরা এখন আলোচনা করলাম, এটা বলছে ক্রস ব্রিডিং আবার একটু লক্ষ্য করে নাও যে ইন দিস মেথড সুপেরিয়র মেলস অন ব্রিড আর মেটেড with the superior females of another breed. Crossbreeding allow the desirable qualities of two different breeds to be combined. মানে এখানে কি করা হচ্ছে যে একটা ধরনের লায়নের সুপেরিয়র মেল আর টাইগারের সুপেরিয়র ফিমেলকে নেওয়া হলো, দুটো আলাদা স্পিসিস, দুটোর মধ্যে যে ক্যারেক্টারিস্টিক্স ফিচার্সগুলো রয়েছে সেটাকে আমরা লাইগার তৈরি করলাম। লাইগারের মধ্যে কি হচ্ছে, তাহলে এর সাইজটাও চলে আসবে, এর হিংস্রতাও চলে আসবে, দুটো আসবে, যার ফলে এটা সাইজও বড় অনেকটা বড় হবে। আবার এখানে দেখো যে বিকানেরি ইভস এবং মেরিনো র্যামস দুটোর মধ্যে ক্রস ঘটালে হিসারডেল বলে একটা শিপের তৈরি হবে, এটা দুটোরই ক্যারেক্টারকে বিয়ার করবে। দ্য প্রোজেনি হাইব্রিড অ্যানিমালস মে দেমসেলফ বি ইউজড ফর কমার্শিয়াল প্রোডাকশন। তাহলে এটা বিশেষ প্রকার কি হয়, কমার্শিয়াল প্রোডাকশনের জন্য ব্যবহার করা হয়। Alternatively, they may be subjected to some from the inbreeding and selection to develop new stable breeds that may be superior to the existing breed. তারপরে কি হচ্ছে, they may be subjected to some form of inbreeding and selection to develop new stable breeds. তাহলে ইনব্রিডিং বলতে কি বোঝানো হলো, যে ইনব্রিডিং এর মধ্যে ওরা মানে একই প্রজাতির দুটো ব্রিডের মধ্যে বা একই ব্রিডের দুটো অ্যানিমালের মধ্যে প্রোডাকশন মানে ক্রস ঘটে। একই দেখো এখানে দেখো বিকানেরি ইভ এবং মেরিনো র্যামস দুটো একই প্রজাতির জীব, এদের মধ্যে ক্রস করে একটা স্টেবল প্রোটে হিসারডেল তৈরি করা হয়েছে। ডেভেলপ অ্যাপ্রোচ, হিসারডেল ইজ এ নিউ ব্রিড অফ শিপ ডেভেলপ ইন পাঞ্জাব বাই ক্রসিং বিকানেরি অ্যান্ড মেরিনো র্যামস। এর একই প্রজাতির মধ্যে ক্রস ঘটিয়ে একটা নতুন স্টেবল অর্গানিজমকে তৈরি করা হয়েছে। এবার ইন্টার স্পেসিফিক হাইব্রিড, ইন্টার স্পেসিফিক বুঝতে পারি, ইন্টার মানে কি দুটো আলাদা প্রজাতি, হাইব্রিডাইজেশন মানে কি সংকরণ তৈরি করা। ইন দিস মেথড মেল অ্যান্ড ফিমেলস অ্যানিমালস অফ টু ডিফারেন্ট রিলেটেড স্পিসিস আর মেটেড। ইন সাম দ্য প্রোজেনি মে কম্বাইন ডিজায়ারেবল ফিচার্স অফ বোথ দ্য প্যারেন্টস অ্যান্ড মে বি কনসিডারেবল ইকোনমিক্স। ডু ইউ নো হোয়াট ক্রস লিডস টু দ্য প্রোডাকশন অফ দ্য মিল? তাহলে এখানে কি ঘটনা ঘটছে, এখানে হচ্ছে কি দুটো আলাদা প্রজাতির জীব যাদের মধ্যে ক্রস ঘটালে যে আপত্য জীবটা তৈরি হচ্ছে সেই জীবটা কি হচ্ছে তোমার হাইব্রিড হচ্ছে। যেমন এক্সাম্পল দেখো লায়ন্স অ্যান্ড লেপার্ড, লায়ন্স এবং লেপার্ড দুটোই একই ফ্যামিলি ফেলিডি থেকে এসছে, অলসো নন এজ ক্যাট ফ্যামিলি। দে আর বোথ পার্টস অফ দ্য প্যান্থেরা। তাদের আবার জেনাসটার নাম কি হচ্ছে প্যান্থেরা। তা লায়ন্স এটাও প্যান্থেরা লিও, এটা হচ্ছে প্যান্থেরা লেপার্ডাস।
তো এদের গণটা একই রয়েছে, কিন্তু এদের কি রয়েছে, এটা প্যান্থেরা লিও আর এটা হচ্ছে প্যান্থেরা জ্যাগুয়ার্স, লেপার্ডস হলো। The scientific name for the lion, Panthera leo, আর Panthera paratus. তাহলে এদের কি হচ্ছে, স্পিসিসটা আলাদা। স্পিসিস সংজ্ঞা কি, ইন্টারব্রিড অর্গানিজম, ইন্টারব্রিড অর্গানিজম আমরা স্পিসিস বলছি। তো এদের ফ্যামিলি এক, জেনাস সেম, কিন্তু স্পিসিসটা আলাদা। তাদের পরস্পরের সম্পর্কিত কিন্তু প্রজাতি আলাদা হয়। তাদের ক্রস ঘটালে তোমার তৈরি হচ্ছে কি, এখানে লিওপন তৈরি হলো, লিওপন। ওকে, আবার মিউলের ক্ষেত্রে দেখুন, এ মিউল রেজাল্ট ফ্রম দ্য মেটিং অফ হর্স অ্যান্ড ডঙ্কি। তাহলে হর্স যার ক্রোমোজোম নম্বর 64, ডঙ্কি যার ক্রোমোজোম নম্বর 62। এরপর কি হলো, এখানে যে তৈরি হলো হর্সের গ্যামেট তৈরি হলো কি 32 সেল এবং 32 ক্রোমোজোম, আর এটা 31 ক্রোমোজোম। ডঙ্কির দুটো পরস্পর ক্রস করলে তৈরি হলো মিউল, যেখানে 63 ক্রোমোজোম রয়েছে, অর্থাৎ ঘোড়া এবং গাধার মধ্যবর্তী পর্যায়ে। The chromosomes are from different species with different number of chromosomes, so they are unable to pair during the first part of meiosis. তাহলে এরা যেহেতু ডিফারেন্ট অর্গানিজম থেকে ডিফারেন্ট ক্রোমোজোম চলেছে, দেখো ডিফারেন্ট হয়, হয়তো এই দুটো মিটিং হলো, এই দুটো মিটিং বদল, কিন্তু এটা এক্সট্রা ভাবে থেকে গেল, যার জন্য কি হচ্ছে, এদের মধ্যে ক্রসিং হচ্ছে না। হোয়াই মিউল সারিসি, কেন এটা আলাদা প্রজাতির মধ্যে ক্রসিং ঘটালে কেন আমাদের কি হচ্ছে, তৈরি হচ্ছে না, অর্থাৎ ফার্টাইল জীব তৈরি হচ্ছে না, কারণ দ্য ক্রোমোজোমস আর ডিফারেন্ট ফ্রম ডিফারেন্ট স্পিসিস উইথ ডিফারেন্ট নাম্বার। দ্য ডিফারেন্ট স্পিসিস থেকে ডিফারেন্ট নাম্বারের ক্রোমোজোমটা এর মধ্যে এসছে, মানে এর 64, এর 62, কিন্তু এর 63। তাহলে ক্রোমোজোম নাম্বারটা সবার ক্ষেত্রে ডিফারেন্ট। সো দে আর আনএবল টু পেয়ার ডিউরিং দ্য ফার্স্ট পার্ট অফ মিয়োসিস। তারা ফার্স্ট পার্ট অফ মিয়োসিসে কি করতে পারে না, আনএবল টু পেয়ার হয়, যেহেতু ডিফারেন্ট ক্রোমোজোম নাম্বার। তাই কন্ট্রোল ব্রিডিং এক্সপেরিমেন্ট আর ক্যারিড আউট ইউজিং আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। The semen is collected from the male that is chosen as a parent and injected into the reproductive tract of the selected female by breeders. তো যারা এই প্রজনন ঘটায় তাদের ক্ষেত্রে কি হলো, প্রথমে স্পার্মটা কালেক্ট করা হলো কোনো একটা সুপিরিয়র মেল থেকে। কালেক্ট করার পর সে ডাইরেক্ট ইনজেকশনের মাধ্যমে কোথায়, তাদের রিপ্রোডাক্টিভ অর্গানে ট্রান্সফার করে দেওয়া হলো। এটাকে আমরা বলছি আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। The semen may be immediately or can be frozen and used later date. অর্থাৎ প্রথমে সিমেন্টটা কালেক্ট করা হলো, তাকে লিকুইড নাইট্রোজেনে তোমার ক্রায়োপ্রিজার্ভেশন করা হলো, তারপর তোমাকে দেওয়া হলো। It can also be transported and frozen from where the female is housed. In this way, desirable mating are carried. অর্থাৎ একটা ডিজারেবল যে মেল রয়েছিল, সেই মেলের স্পার্মটা কালেক্ট করে যদি এক ডিজারেবল ফিমেলের মধ্যে ট্রান্সফার করা হয়, তাহলে সেখানে কিন্তু কি হয়, নতুন হাইব্রিড তৈরি হবে। আর্টিফিশিয়াল ইনসেমিনেশন হেল্পস আস ওভারকাম সেভারাল প্রবলেম। ক্যান ইউ ডিসকাস অ্যান্ড লিস্ট সাম অফ দেম? তাহলে এখানে আমাদের কাউদের ক্ষেত্রে করা হয়, হিউম্যানের ক্ষেত্রে করা হচ্ছে, যেখানে স্পার্মটাকে নিয়ে এসে সে ডাইরেক্ট তার রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে রিপ্লেস করে দেওয়া হচ্ছে, যার ফলে কি হচ্ছে, সেক্সুয়াল স্টেরিলিটি থাকলে সেটাকে ওভারকাম করা যাচ্ছে। এই আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের উপকারিতা কি, কেন আমরা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করছি? অ্যাক্সেলারেট ব্রিডিংটাকে অ্যাক্সেলারেট তাড়াতাড়ি করা যাচ্ছে। এআই আর্টিফিশিয়াল ইনসেমিনেশন এনেবল দ্য র্যাপিড ট্রান্সমিশন অফ ডিজায়ারেবল ট্রেটস টু মাল্টিপল অফস্প্রিং ফ্রম সিঙ্গেল সুপিরিয়র মেল, অ্যাক্সেলারেটিং জেনেটিক প্রোগ্রেস ইন লাইফ জোন। তাহলে কি হচ্ছে, যে একটা সিঙ্গেল সুপিরিয়র মেল থেকে সিমেন কালেক্ট করে এনে তাকে অনেকগুলো ফিমেলের মধ্যে আমি দিতে পারি। রিডিউস ইনব্রিডিং, যার ফলে আমি কী করে আমার ইচ্ছে মতো কোনো ডিজায়ারেবল অ্যানিমাল থেকে তার সিমেন্টটা কালেক্ট করে এনে আমি আমার ইচ্ছে মতো কোনো একটা প্রাণী দিতে পারি, তার ফলে ইনব্রিডিং ডিপ্রেশন হওয়ার চান্স থাকে না। প্রোজেনিক টেস্টিং করা হতে পারে। দ্য লার্জ নাম্বার অফ অফস্প্রিং
produced through AI facility allow more accurate evaluation and genetic values of series অর্থাৎ এর মাধ্যমে বিভিন্ন ধরনের হাইব্রিডকে আমরা তৈরি করছি, যার ফলে আমরা দেখব যে কিভাবে এর সঙ্গে ক্রস ঘটালে কি রকম পরিবর্তন আসছে, কিরকম ইভলিউশন আসছে, সিনব্রিডিং ডিপ্রেশন হচ্ছে না হাইব্রিড ভিগার তৈরি হচ্ছে। ফার্টিলিটি সলিউশন, যে সমস্ত অ্যানিমালের ক্ষেত্রে ইনফার্টিলিটি হচ্ছে অর্থাৎ বাচ্চা প্রসব হচ্ছে না, তাদের ক্ষেত্রে আইভিভির মতো টেকনোলজি ব্যবহার করা হয় এবং সেখানে আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের মাধ্যমে স্পার্মটাকে ডাইরেক্ট হয় সাইটোপ্লাজমের মধ্যে, এগ সাইটোপ্লাজমের মধ্যে বা হয়তো ইউরিনারি ট্র্যাক্টে আমরা ডাইরেক্ট ট্রান্সফার করতে পারি। অ্যাফোর্ডেবল and accessible, AI is often a less expensive and less invasive option compared to other fertility treatment like in vitro fertilization. আর্টিফিশিয়াল ইনসেমিনেশনটা অনেক বেশি খরচ কম, অনেক বেশি সহজ। কনজারভেটিভ অ্যান্ড প্রিজার্ভেশন, সংরক্ষণ করা এবং ভূসংযোগ। ওর এন্ডেঞ্জার্ড, যে সমস্ত অ্যানিমালগুলো হয়তো পৃথিবীতে আর নেই, তাদের সিমেন্টগুলো কালেক্ট করে লিকুইড নাইট্রোজেনে রেখে দিলে সেখান থেকে আবার নতুন অ্যানিমাল তৈরি করা যাবে। লং টার্ম প্রিজার্ভেশন, অনেকদিন ধরে সংরক্ষণ করা যাবে। ডিজিজ কন্ট্রোল, তার হচ্ছে রিডিউস ডিজিজ কন্ট্রোল। রিডিউস কি করা হচ্ছে? রিডিউস ডিজিজ কন্ট্রোল। Reduce disease control. AI eliminates the needs for direct physical contact between mating partners. এবার ডাইরেক্ট ফিজিক্যাল কন্ট্যাক্ট যখন না হচ্ছে তখন তাদের মধ্যে কি হচ্ছে, তাদের মধ্যে সেক্সুয়াল ট্রান্সমিশন যে এসটিডিগুলো সেগুলো কিন্তু বডি থেকে বডিতে ট্রান্সফার হচ্ছে না। ইমপ্রুভ হার্ট হেলথ বলতে ডিজিজ ট্রান্সমিশন হচ্ছে না। হেলথ মেনটেন হেলথিয়ার লাইফস্টক অ্যান্ড হার্ট বান হচ্ছে কি যে এনভায়রনমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করে নেওয়া, এনভায়রনমেন্টে টিকে থাকা হার্ট। এফিসিয়েন্সি অ্যান্ড কস্ট সেভিং। এফিসিয়েন্সি বলেছে AI allow for the efficient use of single bull semen to inseminate multiple females, reducing the need of multiple bulls. এরপরে কি একটা সিঙ্গেল বুলের একটা সিঙ্গেল তোমার ষাঁড়ের যে সিমেন্টটা পাওয়া যাবে সেটার মাধ্যমে অনেকগুলো ষাঁড় মানে গায়কে ইনসেমিনেট করা যাচ্ছে, যার ফলে অনেকগুলো বুলের কোনো প্রয়োজন হবে না। রিডিউস মেইনটেনেন্স কস্ট। AI রিডিউস দ্য নিডস অফ মেইনটেন্স লার্জ নাম্বার অফ ব্রিডিং বুলস। কারণ এই রিপ্রোডাকশনের জন্য যে অনেকগুলো বুলস কালেক্ট করে তাকে পালন করাটা অনেক বেশি ব্যয় সাপেক্ষ। তার যদি একটা বুলস থেকে যদি আমি অনেকগুলো ফিমেলকে ইনসেমিনেট করতে পারি সেখানে আমার অনেক বেশি সেভিংস। আদার অ্যাডভান্টেজ হচ্ছে কি ইমপ্রুভ রেকর্ড কিপিং। Increase conception rates. AI can enhance the rate of conception livestock compared to natural mating. Safe and less invasive. এটা সেফ এবং খুব লেস। অর্থাৎ AI এর মাধ্যমে আমরা মেন বিষয়টা কাজ করতে পারি যে একটা গরু থেকে একটা গরুর সিমেন্টকে, একটা সুপিরিয়র মেল সিমেন্টকে অনেকগুলো কাউর মধ্যে ইমপ্লান্ট করা যায়। বা মানুষের ক্ষেত্রে কি হচ্ছে, যাদের ক্ষেত্রে ইনফার্টিলিটি আছে, যাদের ক্ষেত্রে তোমার ওলিগোস্পার্ম বা অ্যাজোস্পার্মের মতো ডিজিজ, যাদের স্পার্ম প্রোডাকশন রেটটা খুব কম বা যাদের স্পার্মে তোমার ক্যাপাসিটেশন পাওয়ারটা খুব কম, তাদের ক্ষেত্রে কী করা হয়, ডাইরেক্ট স্পার্মটা কালেক্ট করে নিয়ে আমরা এগের সাইটোপ্লাজমের মধ্যে বা কোনো রিপ্রোডাক্টিভ ইউটেরাসের মধ্যে ফেলোপিয়ান টিউবের মধ্যে ট্রান্সফার করে দেওয়ার ফলে কী হচ্ছে, সেখানে ফার্টিলিটি আসার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। তার মাধ্যমে ইনফার্টিলিটি জিনিসটা ওভারকাম করা হয়। এবার এক টেকনিকের কথা আমরা বলবো। অফেন দ্য সাকসেস অফ ক্রসিং ম্যাচিওর মেল অ্যান্ড ফিমেল অ্যানিমালস is fairly low even though artificial insemination is carried out. যদি আর্টিফিশিয়াল ইনসেমিনেশনে এত ডেভেলপ হওয়া সত্ত্বেও কিন্তু অনেক অ্যানিমালের মধ্যে এটা সাকসেসফুল পাওয়া যাচ্ছে না। টু ইমপ্রুভ চান্স অফ সাকসেসফুল প্রোডাকশন অফ হাইব্রিডস আদার মিনস আর অলসো ইউজড। এবার হাইব্রিডদের সাকসেসফুল হাইব্রিড তৈরি করার অন্য একটা পদ্ধতি হচ্ছে মোয়েট টেকনোলজি, মাল্টিপল ওভুলেশন এমব্রায়ো ট্রান্সফার টেকনোলজি। মানে কি করা হয়, একটা ফিমেল বডিতে আমি এফএসএইচ ফলিকুলার স্টিমুলেটিং হরমোনটা দেওয়া হলো, তার বেশি
মোর এগ, অনেকগুলো এগ তৈরি করছে। ওকে, সে এগটা যত বেশি এগ তৈরি করতে কি ওখানে আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের মাধ্যমে তার নিষেক ঘটানো সম্ভব হবে। In one such program for herd improvement, in this method, a cow is administered hormones with FSH-like activity to induce follicular maturation and superovulation instead of on eggs, which they normally yield per cycle. They produce 6 to 8 eggs. তাহলে নর্মালি কি হয়, একটা ফিমেল বডিতে মাসে একটা করে এগ তৈরি হয়, কিন্তু যখন আমি ফলিকুলার স্টিমুলেটিং হরমোন কোনো একটা অ্যানিমালের মধ্যে বা মানুষের মধ্যে ইনজেক্ট করবো, তখন সে তার বডিটা অনেকগুলো এগ তৈরি করবে, 6 to 8 eggs per month তৈরি করবে। The animals is either mated with an elite bull, or artificial inseminated. তারপর সেই এটাকে অ্যানিমালটাকে মেট করা হচ্ছে কার সঙ্গে, একটা সুপিরিয়র মেল, অথবা তোমার হতে পারে কি আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করা হলো। The egg fertilized 8 to 32 cell stages are recovered and non-surgically and transferred to surrogate mothers. এরপর সেই এগটাকে বাইরে নিয়ে আসা হলো এবং স্পার্মটাকে কালেক্ট করে তার মধ্যে ফার্টিলাইজেশন ঘটানো হলো। তারপর সেটাকে স্যারোগেট মাদার মানে যার মধ্যে এগ তৈরি হয়নি, সে একটা নতুন মাদার, তার মধ্যে আমি ট্রান্সফার করে দিলাম জিনিসটাকে। The genetic mother is available for mother around a super ovulation. This technology has been demonstrated for cattle, sheep, rabbits, buffalo, matters the high milk yielding breeds of females and high quality lean meat with less lipid meat yielding bulls have been bred successfully to increase herd size in a short time. তাহলে এখানে কি করা হচ্ছে, মিল্ক প্রোডাকশন বাড়ানো হয়েছে। যে সমস্ত অ্যানিমালের ক্ষেত্রে তোমার কম লিপিড যুক্ত লিন মিট তৈরি করা হচ্ছে, তাদের ক্ষেত্রে মোয়েট টেকনোলজি ব্যবহার করা হয়। মানে সিম্পল কি করা হচ্ছে দেখে নাও, যে একটা সুপিরিয়র বুল নেওয়া হলো, সুপিরিয়র বুলকে এফএসএইচ দ্বারা ইনজেক্ট করা হলো, প্রচুর পরিমাণে এগ তৈরি করলো, সিমেন্ট ব্যাংক থেকে সিমেন্ট নেওয়া হলো, সেটাকে ইনজেক্ট করে দেওয়া হলো। ইনজেক্ট করার ফলে সেখান থেকে যে সমস্ত এমব্রায়োগুলো তৈরি হলো ব্লাস্টোসিস্ট স্টেজে, সেই ব্লাস্টোসিস্ট স্টেজগুলোকে তখন বিভিন্ন এবার শুরু হচ্ছে আমাদের বি কিপিং। বি কিপিং মানে হচ্ছে যেটাকে আমরা বলছি এপিকালচার। বি কিপিংকে বলা হচ্ছে আমাদের এপিকালচার। The beekeeping or apiculture is the maintenance of the hives of honeybees for the production of honey. The apiculture main purpose হচ্ছে যে হানিদের অর্থাৎ হানি বীজদের লালন করা, পালন করা এবং তাদের থেকে মধু কালেক্ট করা। It has been an age-old cottage industry. এটা বহু পুরনো একটা শিল্প। Honey is a food of high nutritive value and also find use of indigenous system of medicine. আমাদের যত দেশীয় মেডিসিন রয়েছে সেখানে হানি পাওয়া যাচ্ছে, আবার হানি হচ্ছে কি খুব পুষ্টিকর, পুষ্টি ভ্যালু খুব বেশি হানিতে। হানি অলসো প্রডিউস বিওঅক্সেস, মানে আমাদের যে মৌচাক তৈরি হয় সেই মৌচাকের উপরে আমরা কি মোম পাই, যেটা খুব একটা মানে ভ্যালুয়েবল থিংস, which finds many uses in industry such as in the preparation of cosmetics and polishes of various kinds. তো যে বিওঅক্সটা পাওয়া যায় অর্থাৎ বিওঅক্সটা তোমার কি হচ্ছে ইন্ডাস্ট্রিতে, পলিশ ইন্ডাস্ট্রিতে এবং কসমেটিক ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। দ্য ইনক্রিজ ডিমান্ড of honey has led to large scale of beekeeping practice.
এই যে হানির ব্যবহার, মানুষ যে হানির খুব বেশি ব্যবহার করে, তার ফলে কি হচ্ছে, হানির প্র্যাকটিস, হানির চাষটা, হানি বীজের চাষটা দিন দিন বেড়েই চলেছে। ইট হ্যাজ বিকাম অ্যান এস্টাবলিশড ইনকাম জেনারেশন ইন্ডাস্ট্রি। এটা একটা খুব ভালো এস্টাবলিশ একটা বিজনেস। ওয়েদার প্র্যাকটিস অন স্মল অর ইন এ লার্জ স্কেল, যদি সেটা অল্প করে চাষ করা যেতে পারে বা খুব বেশি মাত্রায় চাষ করা যেতে পারে। Beekeeping can be practiced in many areas whether there are sufficient bee pastures of some wild shrubs, fruit orchards and cultivated crops. তাহলে beekeeping মানে beekeeping বলতে আমাদের এপিয়ারি বলা যায়। এপিয়ারি মানে হচ্ছে কি হানি বি কাল্টিভেটেড এরিয়া, সেখানে স্মল হার্বস পাওয়া যেতে পারে, শ্রাবস পাওয়া যেতে পারে, কিছু ফ্রুট অর্কার্ড থাকলেও বা কিছু তোমার কাল্টিভেটেড ক্রপস থাকলেও আমরা কিন্তু চাষ করতে পারবো, যেখানে ফুল উৎপন্ন হচ্ছে, বলতে যে এরিয়াতে ফুল উৎপন্ন হবে সেখানে তোমার হানিবি চাষ করা যাবে। দেয়ার আর সেভারাল স্পিসিস অফ হানি বিজ হুইচ ক্যান বি রিয়ার্ড। তাহলে আমাদের দেশে বিশেষ করে এই 4 ধরনের হানিকে কাল্টিভেট করে। একটা এপিস ডরসাটা, 2 নম্বর হচ্ছে এপিস মেলিফেরা, 3 নম্বর এপিস সেরানা এবং সেরানা ইন্ডিকা, আর এটা হচ্ছে এপিস ফ্লোরিয়া। তো প্রথমে আমরা বলছি কি এপিস ডরসাটা। এপিস ডরসাটাকে আমরা রক বি বলি, এপিস মেলিফেরাকে আমরা ইটালিয়ান বীজ বলি, এপিস সেরানা ইন্ডিকাকে ইন্ডিয়ান বীজ বলি এবং এপিস ফ্লোরাসকে লিটল বি বলা হয়ে থাকে। এপিস ডরসাটাকে আমরা জায়েন্ট বিও বলে থাকি, রক বির সঙ্গে সঙ্গে আমরা জায়েন্ট বিও বলি, জায়েন্ট বীজ বলা হয়। এপিস ডরসাটা মোটামুটি একটা চাক থেকে 60 পাউন্ড মধু উৎপন্ন হয়। 60 পাউন্ড মধু পার চাক থেকে পাওয়া যায়। প্রত্যেকটা একটা চাক থেকে 60 পাউন্ড মধু এপিস ডরসাটার ক্ষেত্রে পাওয়া যায়। এরা বিশেষ করে বুনো এবং হিংস্র প্রজাতির, এরা সহজে পোষ মানে না। খুব উঁচু গাছের ডালে বা পরিত্যক্ত বাড়ির কার্নিশে গুহার মধ্যে এরা বড় আকারে মৌচাক নির্মাণ করে। এপিস ইন্ডিকা, যেটা আমাদের এপিস ইন্ডিকা রয়েছে, এপিস ইন্ডিকা এটাকে বলা ইন্ডিয়ান বীজ বলা হয়ে থাকে। এটি খুব ছোট আকারের হয়, ছোট আকারের হয় এবং এরা সহজে পোষ মানে। এদের একটা চাক থেকে 4 থেকে 5 কেজি মধু পাওয়া যায় একটা হাইভ থেকে। তারপর তিনি হচ্ছে এপিস ফ্লোরিয়া। এপিস ফ্লোরিয়া সবচেয়ে ছোট ধরনের হানি বীজ। এরা সব এর মধুর পরিমাণ খুবই কম, কিন্তু এদের সবচেয়ে সুইটেস্ট হানি পাওয়া যাচ্ছে এদের কাছ থেকে। এরা সবচেয়ে কম পরিমাণে মধু তৈরি করে, কিন্তু মধুটা খুব বেশি মিষ্টি হয়। এবং এপিস মেলিফেরাকে ইউরোপিয়ান বি বলা হয়। এপিস মেলিফেরাকে আমরা বলি ইটালিয়ান বি, আবার ইউরোপিয়ান বিও বলা হয়ে থাকে। ইউরোপিয়ান বীজ বলা হয়ে থাকে। এরা খুব শান্ত প্রকৃতির এবং এরা সহজে পোষ মেনে যায়। পোষ মানে এখানে মধুর পরিমাণটা সবচেয়ে বেশি হয়। এখানে মোটামুটি 45 থেকে 182 কেজি, 45 to 182 কেজি পার হাইভস। প্রত্যেকটা মৌচাক থেকে এত বিশাল পরিমাণে তোমার মধু পাওয়া যায়। তাহলে এপিস ডরসাটা, যেটা আমরা রক বি বলছি, এটাকে আবার জায়েন্ট বিও বলা হয়। এটা হচ্ছে 60 পাউন্ড প্রতিটা মৌচাক থেকে মধু পাওয়া যায়, সহজে পোষ মানে না, হিংস্র প্রকৃতির হয়। এপিস মেলিফেরা, এটা ইউরোপিয়ান বীজ বা ইটালিয়ান বীজও বলা হয়ে থাকে। এরা সবচেয়ে ভালো পোষ মানে, এখানে 45 থেকে 182 কেজি ওইখানে ওই মধু তৈরি হয়। এপিস সেরানা ইন্ডিকা, যেটা ইন্ডিয়ান বি বলছি, 4 থেকে 5 কেজি মধু তৈরি হয়। এপিস ফ্লোরিয়া, এর লিটিল বীজ, সেখানে সবচেয়ে সুইটেস্ট মধু এবং সবচেয়ে কম পরিমাণে মধু এখানে তৈরি হয়। অফ দিস দ্য মোস্ট কমন এপিস ইন্ডিকা, ইন্ডিয়ান বীজ যেটা বলছি এপিস ইন্ডিকা, beehives can be kept in one courtyard, মানে আমাদের বারান্দাগুলোতে হয়, পাওয়া যায়। অন দ্য veranda of the house or even on the roof. Beekeeping is not a labor intensive, এখানে খুব বেশি লেবারের দরকার পড়ে না। এবার চলে আসছে আমরা beekeeping though relatively easy does quite require some established knowledge, and there are several organizations that teach beekeeping. তাহলে বলছে beekeeping একটা খুব সহজ একটা শিল্প, যেখানে খুব বেশি নলেজের দরকার পড়ে না, খুব বেশি শ্রমিকের দরকার পড়ে না। অনেক অর্গানাইজেশন রয়েছে যারা বিকিপিং আমাদের ট্রেনিং করিয়ে দেয়।
বা বিকিপিং হানি বি নিয়ে চাষ নিয়ে যে পড়াশোনা হচ্ছে তাকে আমরা এপিকালচারও বলছি। দ্য ফলোয়িং পয়েন্টস আর ইম্পর্টেন্ট ফর সাকসেসফুল বিকিপার। সাকসেসফুল মৌমাছি পালন করতে গেলে, সফলভাবে মৌমাছি পালন করতে হবে, ফলোয়িং পয়েন্টগুলো আমরা জানতে হবে। নলেজ অফ দ্য নেচার অ্যান্ড হ্যাবিটেট অফ বিজ। নলেজ অফ দ্য নেচার মানে সে মৌমাছির প্রকৃতি কী, মৌমাছি কী ধরনের ফুল থেকে হানি কালেক্ট করে এবং তারা কোন সময়ে সবচেয়ে ভালো থাকে, এই সমস্ত কিছু জানতে হবে। সিলেকশন অফ সুইটেবল লোকেশন ফর কিপিং দ্য বি হাইভস। এমন একটা লোকেশন চুজ করতে হবে যেখানে নেকটার বা ফ্লাওয়ারের পরিমাণটা খুব বেশি থাকে। ক্যাচিং অ্যান্ড হ্যাভিং অ্যান্ড সোয়াম্প গ্রুপ অফ বিজ। ক্যাচিং অ্যান্ড হাইভিং অফ সোয়াম্পস। গ্রুপ অফ বি মানে এখানে কী হচ্ছে, অনেকগুলো গ্রুপ অফ বিকে তোমার ধরতে হবে এবং তাদেরকে হাইভিং করতে হবে, এই সমস্ত চেম্বারের মধ্যে চাষ করতে হবে। 4 নম্বর হচ্ছে ম্যানেজমেন্ট অফ বি হাইভ ডিউরিং ডিফারেন্ট সিজন। সারা বছর তো আর আবার সারা বছর বিভিন্ন সময়ে বিভিন্ন ফুলের মধ্যে কীভাবে তাদেরকে প্রতিপালন করতে হবে সেটা জানতে হবে। 5 নম্বর হ্যান্ডলিং অ্যান্ড কালেকশন অফ হানি অ্যান্ড বি অক্সেস। তারপর কীভাবে তোমার হানিটা কালেক্ট করতে হবে, মোমটা কালেক্ট করতে হবে, সেটা সম্পর্কে রাখতে হবে। বিজ আর দ্য pollinators of many of our crop species such as sunflower, brassica, apple and pear. তো হানিবি হচ্ছে এমন একটা অর্গানিজম যেটার প্রধান কাজ হচ্ছে কি, এরা নেকটার কালেক্ট করে, কিন্তু নেকটার কালেক্টের মাধ্যমে মানে 100 গ্রাম হানি তৈরি করার জন্য একটা হানিবিকে মোটামুটি 40,000 ফ্লাওয়ারের মধ্যে মুভ করতে হয় এবং এতগুলো ফ্লাওয়ার মধ্যে মুভ করার সময় তাদের মধ্যে পলিনেশন সম্ভব হয়। যদি তোমার সমস্ত হানিবিজকে পৃথিবী থেকে বিলুপ্ত করে দেওয়া হয় তো মোটামুটি 30 দিনের মধ্যে সমস্ত পলিনেশন বন্ধ হয়ে গিয়ে প্ল্যান্টরা মারা যেতে শুরু করবে, প্ল্যান্টরা আর কোনো রিপ্রোডাকশন হবে না। তাই হানিবিজ খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স অফ অ্যান ইকোসিস্টেম। Keeping beehives in crop field during flowering period increase pollination efficiency and improve the yield beneficial both from the point of view of crop field and honey bee. যে সমস্ত মানে ক্রপ ফিল্ডের পাশে এই সমস্ত হানিবিদের কাল্টিভেট করা হয় সেখানে কি হচ্ছে, ক্রপ ফিল্ডের মধ্যে পলিনেশন রেটটাও বেড়ে যায়, বলে ক্রপ ফিল্ডে ডেভেলপ মানে ইয়েল্ডিং ক্যাপাসিটি বাড়ে, হানিবির ক্যাপাসিটি বেড়ে যায়। এরকম একটা চেম্বারের মাধ্যমে আমরা হানিবিকে মানে কাল্টিভেট করি সায়েন্টিফিক ওয়েতে, এবং সায়েন্টিফিক ওয়েতে কাল্টিভেট করার জন্য কি হচ্ছে ল্যাংস্টেড চেম্বার বলা হয়, ল্যাংস্ট্রেথ চেম্বার বা বক্স বলা হয়ে থাকে, যেখানে একটা উপরের দিকে আউটার কভার থাকছে, গ্রাউন্ড বোর্ড, ইনার কভার থাকছে, তারপর হানি সুপার থাকছে, ফ্রেমস উইথ ওয়াক্স ফাউন্ডেশন, যেখানে ওয়াক্সগুলো বি অক্সা তৈরি হচ্ছে, কুইন এখানে কুইন থাকছে, হাইভ বডি এখানে মৌচাকের বডিটা থাকছে, যেটাকে তোমার এইভাবে প্লেট আকারে বের করা হয়। তারও এন্ট্রান্স রিডিউসার, ফ্লোরবোর্ড, এই যে এন্ট্রান্স রিডিউসার, এগুলো ছোটো একটা এন্ট্রান্স থাকে যার মধ্যে হানিগুলো ঢুকে পড়ছে ভিতরে। তারপর হচ্ছে কি বাটন স্ট্যান্ড থাকছে, আর পুরো স্ট্যান্ডটা দাঁড়িয়ে থাকছে, এটাকে ল্যাংস্টেড চেম্বার বলা হয়ে থাকে বা ব্রুড চেম্বারও বলা হয়ে থাকে। এবার হানির ইম্পর্টেন্সটা কি, হানি কি জন্য, হানি হচ্ছে মেনলি হচ্ছে ধরুন 200 গ্রাম, যদি আমরা বলি 200 গ্রাম হানি, এর মধ্যে যা এনার্জি আছে তা সমান 1 কেজি মিল্ক বা 10 এগ বা 4 অরেঞ্জ or 0.35 কেজি মিট বা 0.45 কেজি ফিশের মধ্যে আছে। তাহলে 200 গ্রামের যে এনার্জি রয়েছে, 1 কেজি দুধ, 10 গ্রাম 10টা এগ বা 4টে অরেঞ্জ
বা 0.35 কেজি মিট, 0.4 কেজি ফিশের সমান এনার্জি এর মধ্যে রয়েছে। এটা কি করছে কি, এর মধ্যে কি থাকছে, 1 নম্বর 2 নম্বর হচ্ছে লেভুলোজ, যে ফ্রুক্টোজটা পাওয়া যায় এর মধ্যে, যে সুগারটা পাওয়া যায় সেটা হচ্ছে লেভুলোজ। লেভুলোজের পরিমাণটা পাওয়া যাচ্ছে এখানে প্রচুর পরিমাণে লেভুলোজ পাওয়া যায়, ডেক্সট্রোজ পাওয়া যায়, গ্লুকোজ পাওয়া যায়, সুক্রোজ পাওয়া যাচ্ছে, এগুলো সুগার এর মধ্যে পাওয়া যায়। তারপর মিনারেলস পাওয়া যাচ্ছে, প্রচুর পরিমাণে মিনারেলস, খনিজ লবণ থাকে এর মধ্যে। এছাড়া হচ্ছে কি ভিটামিনস এটসেট্রা এর মধ্যে পাওয়া যাচ্ছে। তারপর হচ্ছে কি এই খাওয়ার কি এটা কি হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের মেডিসিন, ঠান্ডা লাগার মেডিসিনগুলো তৈরি করতে কসমেটিক ইন্ডাস্ট্রিতে খুব বেশি পরিমাণে হানিবি ব্যবহার হয়। এবার বি ওয়াক্স, 3 নম্বর হচ্ছে বি ওয়াক্স তৈরি করতে। বি ওয়াক্স মোম। বি ওয়াক্স হচ্ছে মৌমাছির উদর অবস্থায় মোম গ্রন্থি হয়, মানে এটা মৌমাছির যে অ্যাবডোমেন পোর্শন বা পেট উদর রয়েছে সেখান থেকে নিঃসৃত এক ধরনের গ্রন্থি বিশেষ। এটা হচ্ছে হলুদ এবং বাদামি রঙের কঠিন পদার্থ, এর বিশেষ গন্ধ আছে। এটা ইথারে অদ্রাব্য কিন্তু ক্লোরোফর্মে দ্রাব্য। মোম কিছু কাজে লাগে, নানা প্রসাধনের প্রস্তুতিতে, যেমন পামেড, ফেস ক্রিম, লিপস্টিক, রুজ, লোশন ইত্যাদি। দাড়ি কামানোর ক্রিম হিসেবে ব্যবহৃত হয়, জুতোর পলিশ, ফ্লোর পলিশে ব্যবহার করা হয়, বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতির ইনসুলেটর হিসেবে বিওয়াক্স ব্যবহার করা হয়। এছাড়া সাধারণত বিওয়াক্সকে চামড়ার উপর মোমের প্রলেপ দিলে ওয়াটারপ্রুফ হয়ে যায়। সংরক্ষিত ফল বা জ্যাম ইত্যাদি বোতলের মুখে বায়ুনিরোধ করার জন্য মোম ব্যবহার করা হয়ে থাকে। আর কিছু এক্সট্রা পয়েন্ট দেখে নাও, যে একটা হচ্ছে কি বি ভেনম। বিভিন্নের মধ্যে কি থাকে, এখানে এপিটক্সিন বলে, মৌমাছির বিষকে বলা হয় কি এপিটক্সিন বলা হয়ে থাকে। এবং এর মধ্যে এর মুখ্য উপাদান কম্পোনেন্ট কি মেলিটিন। এই বি টক্সিন, এপিটক্সিন রয়েছে, এটাকে ব্যবহার করা হয় আর্থারাইটিসের ক্ষেত্রে, কোনো আয়ের ডিজিজের ক্ষেত্রে এবং রক্তের কোলেস্টেরল চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এরপর আমরা নেক্সট আলোচনা করব পিসিকালচার বা ফিশারি কালচার সম্পর্কে। তাহলে পিসিকালচার হচ্ছে কি, যেখানে যেখানে মাছের চাষ করা হয়, আর অ্যাকোয়াটিক কালচার বলতে বোঝানো হচ্ছে যেখানে সমস্ত রকম জলজ জীবদের চাষ করা হচ্ছে, সেটা হচ্ছে অ্যাকোয়াটিক কালচার। তো প্রথমে ফিশারিজ। তো ফিশারি is an industry Fishery is an industry devoted to catching, processing or selling of fish, shellfish or other aquatic animal. তাহলে ফিশারিজ এমন একটা ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিতে কী করা হয়, মাছকে ধরা হয়, মাছটাকে প্রসেস করা হয়, তারপর সেলিং করা, বিক্রি করা হয়। shellfish and other aquatic animals. A large number of our population is dependent on fish products and other aquatic animals such as prawn, crab, লবস্টার, এডিবল ওয়েস্টার এটসেট্রা ফর ফুড। তাহলে আমাদের পৃথিবীতে একটা বিশাল সংখ্যক লোক কি করে, এই মাছের খাদ্যের উপর নির্ভর করে। কি খায়, তারা হচ্ছে প্রন, চিংড়ি, ক্র্যাব, কাঁকড়া, লবস্টার, এডিবল ওয়েস্টার খাদ্য হিসেবে ব্যবহার করে। সাম অফ দ্য ফ্রেশ ওয়াটার ফিশেস হুইচ আর ভেরি কমন ইনক্লুড কাতলা, রোহু, কমন কার্প। কিছু কিছু ফ্রেশ ওয়াটার মানে সাধু জলের মাছ রয়েছে, যেমন কাতলা, রুই, এগুলো খুব কমন কার্প, এগুলো মানুষরা খুব বেশি ব্যবহার করে। সাম অফ দ্য মেরাইন ফিশ দ্যাট আর ইটেন ইনক্লুড হিলসা, সার্ডিনস, ম্যাকরেল, পমফ্রেট এবং কিছু সামুদ্রিক মাছ যেমন তোমার হিলসা, সার্ডিন, ম্যাকরেল, পমফ্রেট মানুষ খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। ফাইন্ড আউট হোয়াট ফিশেস আর commonly eaten in your area. In our area, mainly katla, rohu, common carp, and hilsa also used. Fisheries has an important place in Indian economy. তাহলে আমাদের ভারতবর্ষের যে অর্থনীতি সেখানে কিন্তু মৎস্য চাষের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। It provides income and employment to millions of fishermen
and farmers, particularly in the coastal state. যে সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকা রয়েছে সেখানে মিলিয়ন মিলিয়ন তোমার মানুষেরা এই মৎস্য ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছে। ফর মেনি ইট ইজ অনলি দ্য সোর্স অফ দেয়ার লাইভলিহুড, এবং এটা একমাত্র তাদের কি জীবন ধারণের প্রধান উৎস। In order to meet the increasing demands of fisheries, different techniques have been employed to increase production. মানে এই যে আমাদের মৎস্য চাষের যে ডিমান্ড দিন বেড়ে চলেছে তার জন্য কিছু বিভিন্ন ধরনের টেকনোলজিকে ব্যবহার করেছে তাদের প্রোডাকশন রেটকে বাড়ানোর জন্য। ফর এক্সাম্পল, থ্রু অ্যাকোয়াকালচার and pisciculture, we have been able to increase the production of aquatic plants and animals, both ফ্রেশ ওয়াটার অ্যান্ড মেরাইন ওয়াটার। যেমন অ্যাকোয়াকালচার মানে জলের সমস্ত জীবের চাষ করা, সে প্ল্যান্ট হতে পারে, অ্যানিমাল হতে পারে। পিসিকালচার মানে শুধুমাত্র মাছের চাষ করা। এই দুই টেকনিক এর মাধ্যমে কী করেছি আমরা বিভিন্ন ধরনের অ্যানিমাল এবং প্ল্যান্টদের জলের মধ্যে চাষ করার টেকনিক বের করেছে। ফাইন্ড আউট দ্য ডিফারেন্স বিটুইন পিসিকালচার অ্যান্ড অ্যাকোয়া। পিসিকালচার মানে হচ্ছে যেখানে শুধুমাত্র মাছ চাষ করা হবে, অ্যাকোয়াকালচার মানে হচ্ছে যেখানে জলজ সমস্ত অ্যানিমালকে চাষ করা হবে, অ্যানিমাল প্ল্যান্টকে। দিস হ্যাজ লিড টু দ্য ডেভেলপমেন্ট অফ ফ্লারিশিং অফ দ্য ফিশারি ইন্ডাস্ট্রি অ্যান্ড ইট হ্যাজ বিন বট এ লট অফ ইনকাম টু দ্য ফার্মার্স ইন এ পার্টিকুলার অ্যান্ড দ্য কান্ট্রি অফ জেনারেল। তারা কি হচ্ছে এই বিভিন্ন টেকনিকের মাধ্যমে আমাদের ফিশের প্রোডাকশন বেড়েছে, যার ফলে কি সাধারণ মানুষের যারা তোমার এই বিজনেসের সঙ্গে জড়িত তাদের ইনকাম অনেক গুণ বেড়েছে। We now talk about blue revolution. Blue revolution কথার অর্থ হচ্ছে যে মাছের যে অর্থাৎ জলের যে প্রাণীদের চাষাবাসের বৃদ্ধিকে বলা হয় blue revolution. As being implemented along the same lines of green revolution. Green revolution মানে শুধুমাত্র প্ল্যান্টদের প্রোডাকশন রেটকে বেড়ে যাওয়াকে আমরা বলি গ্রিন রেভলিউশন, কিন্তু যখন মাছের উৎপাদন বাড়বে তখন সেটাকে আমরা বলি কি ব্লু রেভলিউশন। দেখো এখানে আমরা কিছু আলোচনা করি কম্পোজিট ফিশ কালচার। কম্পোজিট ফিশ কালচার মানে হচ্ছে যখন একই পুকুরের মধ্যে বিভিন্ন ধরনের মাছ একসঙ্গে চাষ করা হবে তখন সেটা কম্পোজিট ফিশ কালচার বলা হয়ে থাকে। কম্পোজিট ফিশ কালচার কীরকমভাবে ফিশ সিলেকশন করতে হবে আমাকে, যে ধরুন একই লেভেলে যদি সমস্ত এমন চাষ করলে ধরুন এই যে বাটাম লেভেলের সমস্ত মাছই হয়তো একসঙ্গে চাষ করে দেয়, তাহলে বাটামের ফুডের কম্পিটিশন বা থাকার কম্পিটিশনটা বেড়ে যাবে, উপরে দিয়ে কোনো মাছ পাওয়া যাবে না বলে মাছ এখন সার্ভাইভ করতে পারবে না। তো এমনভাবে সিলেক্ট করতে হবে যাতে মাছগুলো একটা পুকুর বা নদীর ডিফারেন্ট লেভেলে থাকে। ডিফারেন্ট লেভেলে থাকলে তাদের মধ্যে কম্পিটিশন রেট কম হবে এবং তাদের মধ্যে ফুড নিয়ে এবং শেল্টার নিয়ে কম্পিটিশন কম হলে তাদের প্রোডাকশন রেটটা বাড়বে। যেমন ধরে না এখানে সিলভার কাপ এবং কাতলা এটা আপার সারফেসে যেসব মাছগুলো বসবাস করেন, তার সারফেস ফিডারেরা সারফেস থাকে। রুহু এবং গ্রাস কার্প এরা হচ্ছে কলাম ফিডার অর্থাৎ মাঝে মাঝে অংশ থাকবে। আবার মৃগেল এবং সাইপ্রিনাস কার্প এগুলো হচ্ছে একবারে লোয়ার মানে বাটাম রিজনে থাকবে। কার্প হয় দু রকম, একটা হচ্ছে এন্ডেমিক কার্প, একটা এক্সোটিক কার্প। এন্ডেমিক কার্প মানে হচ্ছে কি যে সমস্ত কার্পগুলো আমাদের দেশে চাষ করা হয়, দেশ এন্ডেমিক কার্প ওরা দু রকম, একটা মেজর কার্প একটা মাইনর কার্প। তারপর হচ্ছে কি এক্সোটিক কার্প মানে হচ্ছে যারা হচ্ছে বাইরে থেকে এসছে, বাইরে থেকে, যেমন সিলভার কার্প, গ্রাস কার্প, কমন কার্প এগুলো আমাদের দেশের এন্ডেমিক স্পিসিস না, এগুলো বাইরে থেকে আনা হয়েছে। এবার হচ্ছে কি যে মেজর কার্প আর মাইনর কার্পের মধ্যে পার্থক্য, মেজর কার্পগুলো আকারে অনেকটা বড় হয়, এদের ওজন অনেকটা বেশি হবে এবং এদের বৃদ্ধির হারটা বেশি, 900 গ্রাম থেকে 1 কেজি বা তার উপর পর্যন্ত হয় এক বছরে। এই মাছে প্রোটিনের পরিমাণ বেশি থাকে রুই, কাতলা, মৃগেল, তাহলে এদের কি সাইজ, মেজর কার্পের সাইজটা বড়, এরা সাইজে বিগার হয়। সাইজে বিগার মানে কি এদের মধ্যে কি গ্রোথ রেট বেশি, এদের মধ্যে প্রোটিনের কনসেন্ট্রেশন বেশি। মাইনর কার্প মানে কি আকারে ছোট হয় এবং এদের গ্রোথ রেট কম হয় এবং এরা তখন কি করে এদের প্রোটিনের পরিমাণটা খুব কম, যেমন বাটা, পুঁটি এবং সরল রুই। এবার হচ্ছে আমরা যে টেকনিক সবচেয়ে পড়বে ইনডিউসড ব্রিডিং। তো মাছের মধ্যে কিভাবে ব্রিডিং করা সম্ভব? মাছ নর্মালি আমাদের এক্সটার্নাল ফার্টিলাইজেশন হয়, যেখানে তো জলের মধ্যে মেল স্পার্ম ত্যাগ করে এবং ফিমেলরা এগ ত্যাগ করে দেয়, বলে বাইরের দিকে জলের মধ্যে ফার্টিলাইজেশন হয়, সেখান থেকে আমরা করে। কিন্তু এটা ইনডিউসড ব্রিডিংও করা যায়।
ইনডিউস ব্রিডিং করতে গেলে আমাদের প্রথমে পিটুইটারি গ্ল্যান্ডটাকে রিমুভ করতে হবে, কারণ পিটুইটারি গ্ল্যান্ডের মধ্যে দুটো হরমোন রয়েছে, একটা এলএইচ হরমোন, একটা এফএসএইচ হরমোন, লিউটিনাইজিং হরমোন এবং ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। এটা কি করে? এটা ওজেনেসিস এবং স্পারমাটোজেনেসিসে সাহায্য করে। ওজেনেসিস অ্যান্ড স্পারমাটোজেনেসিস মানে শুক্রাণু প্রোডাকশন বাড়াবে এবং ডিম্বাণুর প্রোডাকশনও বাড়াবে। তো কী কী টেকনিক? প্রথমে হচ্ছে রিমুভাল অফ গ্ল্যান্ড, প্রথমে গ্ল্যান্ডটাকে রিমুভ করো। দ্বিতীয় নম্বর কি করো? প্রিজার্ভেশন অফ গ্ল্যান্ড, তারপর সেটাকে প্রিজার্ভ করে রাখো। 3 নম্বর হচ্ছে গ্ল্যান্ডের এক্সট্র্যাক্ট তৈরি করো। 4 নম্বর ব্রুড সিলেকশন করো, ইনজেকশন করো এবং স্পনিং করো। প্রথমে রিমুভাল অফ গ্ল্যান্ডস, অর্থাৎ পিটুইটারি গ্ল্যান্ডের মস্তিষ্কে যে রয়েছে অংশ রয়েছে, পিটুইটারি গ্ল্যান্ডটা রয়েছে, সেখান থেকে পিটুইটারি গ্ল্যান্ডটাকে কালেক্ট করতে হবে। ক্লিয়ার? 2 নম্বর হচ্ছে প্রিজার্ভেশন অফ গ্ল্যান্ড। এরপরে গ্ল্যান্ডটাকে আমরা কি করব? প্রিজার্ভ করে রাখবো। কোথায় প্রিজার্ভ রাখবো? 100% ইথাইল অ্যালকোহল অ্যাসিটোন, এটাকে আমি প্রিজার্ভ করব। টেম্পারেট কান্ট্রিতে গ্লিসারিন 100% ইথাইল অ্যালকোহলের মাধ্যমে করে, আর গ্লিসারিনের মাধ্যমে করে কোথায়? ইন্ডিয়াতে প্রিজারভেটিভ মিডিয়া হিসেবে ব্যবহার করা হয়। প্রিপারেশন অফ গ্ল্যান্ড এক্সট্র্যাক্ট, এরপর গ্ল্যান্ডটাকে নিয়ে মর্টার পেস্টেলের মধ্যে নেওয়া হলো এবং তার সঙ্গে কিছু পরিমাণে যুক্ত করা হলো কি? ডিস্টিলড ওয়াটার। তারপর সেটাকে মর্টার পেস্টেল পেস্ট করা হলো ভালো মতো। করার পরে সেটাকে হোমোজেনাইজের মাধ্যমে সেন্ট্রিফিউজ করা। সেন্ট্রিফিউজ করা হলে এটাকে যদি খুব স্পিডে ঘোরানো হয় তাহলে ভারী মেটেরিয়ালগুলো কোথায়? নিচের দিকে থিতিয়ে পড়বে, উপরের দিকে তোমার হরমোনের এক্সট্রাকশন পাওয়া যাবে। এবার এই হরমোনের এক্সট্রাক্টটাকে আমরা ইউজ করব ইনজেক্ট করার জন্য ফিশকে। এরপর সে এক্সট্রাক্টটা ব্রুড আসে, এরপর কি করবো? আমরা সে ইনজেকশন রেডি করলাম, মানে এক্সট্রাক্ট রেডি করার পরে ব্রুড সিলেকশন করতে হবে। কাকে তোমার মানে ইনজেকশনটা দেওয়া যাবে? প্রথমে দ্য ব্রুডার মাস্ট বি হেলদি, আর যে মাছটাকে আমি সিলেক্ট করবো ইনজেক্ট করার জন্য অবশ্যই তাকে হেলদি হতে হবে। ব্রুডার শুড বি কালেক্টেড 1:2 রেশিও অফ ফিমেল অ্যান্ড মেল, মানে একটা ফিমেলের জন্য 2টো মেলকে কালেক্ট করতে হবে এবং সেটা কার উপর ডিপেন্ড করে? সাইজ এবং ওয়েটের উপর ডিপেন্ড করে। 2 থেকে 4 বছর অফ এজ জেনারেলি সিলেক্টেড, মানে যে সমস্ত মাছের বয়স 2 to 4 years এবং তাদের বডি ওয়েট প্রেফারেবল থাকতে হবে, অন্তত 5 কেজি। তাহলে একটা হেলদি মাছকে সিলেক্ট করতে হবে 1:2 রেশিওতে, একটা ফিমেল এর পিছনে 2টো মেল, এবং 2 থেকে 4 বছরের পুরনো মাছ বা 1 থেকে 5 কেজি ওজনের মাছকে আমরা এখানে সিলেক্ট করব। ইনজেকশন অফ দ্য ব্রুডার, এবার কেউ যেসব মাছগুলোকে আমরা সিলেক্ট করলাম সেই মাছগুলোকে ইনজেক্টেড করতে হবে, তার টেল পোর্শনে বা আপার পোর্শন রিজনটাতে ইনজেক্ট করতে হবে সেই এক্সট্র্যাক্টটাকে। এক্সট্রাকশন করার জন্য প্রথমে দেখো, পিটুইটারি এক্সট্রাক্ট ইজ অ্যাডমিনিস্টার্ড ইনটু দ্য বডি অফ ব্রিডার্স বাই মিনস অফ হাইপোডার্মিক সিরিঞ্জ। হাইপোডার্মিক মানে ডারমানের স্কিনের তলায় ইনজেকশন করতে হবে। ইন্ট্রামাস্কুলার আর ইন্ট্রাপেরিটোনিয়াল, মাসেলের ভিতরে অর্থাৎ পেরিটোনিয়াল মেমব্রেনের মধ্যে করতে হবে। Determination of correct doses of pituitary extract to be given to the breeders is very important and depend upon the size and state maturity of the recipient. তাহলে তার বডির সাইজ হিসেবে তাকে কতটা কনসেন্ট্রেশন দিতে হবে এক্সট্রাকশনে সে ডিটারমাইন করতে হবে। যেমন দেখুন, দ্য ফিমেল রিসিভ 2 ইঞ্জেকশন, এর জন্য কি ফিমেলকে 2বার ইঞ্জেকশন করতে হয়, মেলকে 1বার ইঞ্জেকশন করতে হয়। ফিমেলটাকে প্রথমে 1বার করে দেওয়ার পরে তার 5 থেকে 6 ঘন্টা পর, 5 থেকে 6 ঘন্টা পরে আবার সেকেন্ড ডোজটা যখন দিতে হবে, এটা ফিমেলের ক্ষেত্রে, তখন কি করতে হবে? মেলটাকে এই সেকেন্ড ডোজের সময় তাকে ইনজেকশন করতে হবে মেলটাকে। ফার্স্ট ডোজের সময় কিন্তু শুধুমাত্র ফিমেলটাকে করা হবে এবং তার ডোজের রেট থাকবে, ইউজুয়ালি দ্য ফিমেল ইজ গিভেন প্রিলিমিনারি 2 to 3 মিলিগ্রাম পার কেজি অফ বডি ওয়েট। 1 কেজি বডি ওয়েটে 2 থেকে 3 মিলিগ্রাম সেই হরমোনাল এক্সট্রাক্ট দিতে হবে। তারপরে প্রাইমারিতে কিন্তু মেলকে ইনজেকশন করতে হবে না। যখন সেকেন্ড টাইম আবার 6 ঘন্টা পরে যখন সেকেন্ড টাইম ফিমেলকে আবার ইনজেক্ট করা হবে, দেন 5 to 8 মিলিগ্রাম গিভেন পার বডি ওয়েট। তাহলে প্রথমে আমরা কি করলাম? 2 to 3 মিলিগ্রাম পার কেজি অফ বডি ওয়েট। পরের বার আমরা কি করলাম? সেখানে 5 to 8 মিলিগ্রাম পার কেজি অফ বডি ওয়েট। সেই সময়টাতে আমরা মেলকে দিলাম 2 to 3 মিলিগ্রাম পার কেজি অফ বডি ওয়েটে দেওয়া হলো। ক্লিয়ার? এরপরে স্পয়িং ইনজেকশন করার পরে সেই মাছটাকে কি করলো? ব্রিডিং হাঁপায় ছেড়ে দেওয়া হলো। ব্রিডিং হাঁপায় ছাড়ার ফলে একটা ফিমেল আর 2টো মেলকে ছাড়া হলো।
এবার এরা কি করবে, এদের মধ্যে এরা ফিমেল তোমার এগ রিলিজ করবে এর মধ্যে, আর মেলটা তোমার করবে কি স্পার্ম রিলিজ করবে, কারণ এদের এক্সটার্নাল ফার্টিলাইজেশন ঘটবে। আফটার ইনজেকশন টু দ্য ব্রিডার এ সেট অফ ব্রিডার্স আর রিলিজ ইনটু দ্য ব্রিডিং হাপা। ব্রিডিং হাপা is the fine netting rectangular in shape. Close the meshed mosquito netting. A breeding hapa, কি করবে এরা, the roof can be opened closed in this breeding. The spawning takes place in 3 to 6 hours from the second dose. তো সেকেন্ড ডোজ দেওয়ার পর এই ব্রিডিং হাপারে 3 থেকে 6 ঘন্টা তোমার সেই মাছটাকে রাখতে হবে। It turns out the midnight is the second injection was given in the evening. কারণ এটা মোটামুটি সন্ধ্যার দিকে তোমার সেকেন্ড ইনজেকশনটা করতে হবে এবং রাত্রিবেলা তাকে ওই হাপা থেকে কালেক্ট করতে হবে। সাকসেসফুলি ইন্ডিউসড ব্রিডিং রেজাল্টস আ স্পন অফ ফার্টিলাইজড এগস। তারপরে এগুলো কি হবে, ফার্টিলাইজ হবে। এবার আমরা কি করে বুঝবো যে কোনটা এগ ফার্টিলাইজ হয়েছে কোনটা ফার্টিলাইজ হয়নি? তার জন্য ফার্টিলাইজ এগস আর ট্রান্সপারেন্ট, পিয়ার লাইক হোয়ার দ্য আনফার্টিলাইজ এগস আর ওপেক অর হোয়াইটিস। কারণ যেগুলো এগ ফার্টিলাইজ হয়ে যাবে তারা কীরকম হবে, তারা ট্রান্সপারেন্ট হবে এবং পিয়ার মানে মুক্তভাবে দেখতে মনে হবে, কিন্তু যেগুলো আনফার্টিলাইজ তারা হোয়াইটিশ হয়ে থাকবে। এরপরে তোমার কী করা হয় যে ফার্টিলাইজ এগগুলোকে কালেক্ট করে এবার আমরা কোথায় ছাড়বো, এগুলোকে ছাড়বো তোমার সেই এর মধ্যে মানে হ্যাচিং হাঁপাতে। তার ব্রিডিং হাঁপাতে হচ্ছে ডিম ফোটানো, আর হ্যাচিং হাঁপাতে হচ্ছে না ডিম পাড়ানো, আর হ্যাচিং হওয়া মানে হচ্ছে ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করা। তো এর মধ্যে এই হ্যাচিং মধ্যে যখন ডিমগুলো দেওয়া হলো, যে সমস্ত ডিমগুলো ফার্টিলাইজ হয়েছিল, যেখান থেকে তোমার কি হচ্ছে ছোট ছোট মাছ অথবা বাচ্চা মাছ তৈরি হচ্ছে, তারা এই ভিতরে নেট থেকে বাইরের দিকে চলে আসবে এবং যেগুলোতে বাচ্চা তৈরি হবে সেই নেটগুলো সেই এগুলো তোমার ভিতরের দিকে থেকে যাবে। ওগুলো তখন এই ভিতরে নেটটা উঠিয়ে ফেলে সেপারেট করে দিতে হবে, আলাদা করে দিতে হবে এবং এই বড় নেটের মধ্যে তোমার কি থাকবে, বাচ্চাগুলো থেকে যাবে। তো এই ব্রিডিং হাঁপা এবং হ্যাচিং হাঁপার মধ্যে পার্থক্য কি? ব্রিডিং হাঁপা হচ্ছে সাইজে 2 মিটার, 1.5 মিটার, 1 মিটার, অর্থাৎ 2 মিটার হচ্ছে এর লেন্থ, 1.5 মিটার ওয়াইড এবং হাইটটা হচ্ছে 1 মিটার। ওকে, এটা মেনলি ইউজ করা হয় কিসের জন্য? এখানে এগ এবং স্পার্ম লাইন করার জন্য, এগুলো ফার্টিলাইজ হয়। আর হ্যাচিং হাঁপা কি হয়, ফার্টিলাইজ এগুলোকে 1 মিটার, 1 মিটার, 1 মিটার, 1 মিটার, 1 মিটার এবং হাইটটা হচ্ছে 1 মিটার একটা মানে মশারির ভিতরে এখানে এটাকে ডবল হাঁপা বলা হয়ে থাকে। এটা অন্য একটা নাম হচ্ছে তোমার ব্রিডিং হাঁপাস। They are used for the incubation of hatching fish eggs. The fertilized eggs are placed in the hatching happa, and after hatching, the newly hatched fry and either transferred to the outer part of the happa, the nursery pond. Hatching happa may have double wall design to separate eggs from the newly hatched fry. Fry মানে যেখানে বাচ্চা তৈরি হয়ে গেছে। তাহলে এখানে আমরা ইনডিউসড ব্রিডিং কি করা হলো, প্রথমে পিটুইটারি গ্ল্যান্ডটাকে কালেক্ট করা হলো, কালেক্ট করার পর সেটাকে প্রিজার্ভ করা হলো, প্রিজার্ভ পর সেটাকে আমরা মানে ম্যাচুরেশন করলাম, গুঁড়িয়ে দিলাম, তারপর সেটা সেন্ট্রিফিউজ করার পর এক্সট্রাক্টটা বেরোলো, তারপর আমরা মেল এবং ফিমেল সিলেক্ট করলাম। দুটো মেল একটা ফিমেলটাকে 2বার ডোজ দিলাম, মেলটাকে 1বার ডোজ দেওয়া হলো। তারপর সেটা সন্ধ্যা দিয়ে কালেক্ট করে দেওয়া হলো, রাত্রিবেলা 3 থেকে 6 ঘন্টা পরে তাদের মধ্যে কি এগ এবং স্পার্ম রিলিজ হবে সেই ব্রিডিং হাঁপার মধ্যে। তারপর তাকে কালেক্ট করে ওখানে উঠিয়ে নেওয়া হলো এবং ফার্টিলাইজ এগগুলোকে যেগুলো পেয়ার ইন কালার এবং সমস্ত কী হচ্ছে ট্রান্সপারেন্ট হবে সেপারেট করে আবার হ্যাচিং হাঁপায় দেওয়া হলো। হ্যাচিং হাঁপায় যখন পোনা ফুটলো তখন সেখানে দুটো ভাবও রয়েছে, এগগুলো তোমার ভিতরে থেকে গেল, এগটা ভিতরে থেকে গেল, বাইরের হাঁপায় তোমার ছোটো ছোটো ফিশগুলো বাইরে বেরিয়ে চলে আসলো। তো এই হচ্ছে আমাদের অ্যানিমাল ব্রিডিং প্রসেস, যেটা তোমার ক্লাস 12-এ ছিল। এখান থেকে নিচে কোয়েশ্চেন আসে, তাই তোমরা ভালো করে এই পার্টগুলোকে একটু পড়বে। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।